প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন অ্যাপ্লাইড মেন্টাল হেলথ রিসার্চ গ্রুপ, জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ, ইউনাইটেড স্টেটস আমেরিকা। আসলে ওনার কোয়ালিফিকেশনের লিস্টটা অনেক লম্বা, তাই পুরা পেজের লিস্ট আমি আজকে আর না পড়লাম। দীপ ভাইয়ের নিজের ইন্ট্রোডাকশনটা দীপ ভাই না হয় নিজেই দিল। আমার সাথে আজকে আরো রয়েছেন ডক্টর ফারহানা চৌধুরী, এমডি, রেসিডেন্ট ফিজিশিয়ান, টেম্পল ইউনিভার্সিটি হসপিটাল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। উনি পাশ করেছেন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে, সম্ভবত K66 ব্যাচ, এম আই কারেক্ট ফারহানা আপু? রাইট। আরো রয়েছেন আমাদের সাথে ডক্টর শাইকা সারওয়ার, ক্রিটিক্যাল কেয়ার সিনিয়র হাউস অফিসার, ইউনিভার্সিটি হসপিটাল, কনভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ার, ইউনাইটেড কিংডম। এবং আমাদের সাথে আরো রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান মাহিন, অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড এমফিল রিসার্চার, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি। তো আজকে আর ইন্ট্রোডাকশন পর্বটা আর লম্বা না করে আজকে আমরা ওয়েবিনারটার দিকে হচ্ছে চলে যাই। আসলে আমরা কোভিড-19 ক্রাইসিসের সময় যেটা দেখছি সেটা আগে আমরা এরকম আগে কখনো দেখিনি, যে পুরা পৃথিবীটাই হঠাৎ করে হচ্ছে নিস্তব্ধ হয়ে গেছে, পুরা পৃথিবীটা স্তম্ভিত হয়ে গেছে। এবং এই সময় কাজ করে যাচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের ফার্মাসিস্টরা, আমাদের অ্যান্সিলারি যারা হচ্ছে স্বাস্থ্যকর্মী আছে, সবাই কাজ করছে। আর ইনাদের কাজ নিয়ে অনেক কথা হচ্ছে, তবে যেই জিনিস নিয়ে কথা হয়তো একটু কম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। যার জন্য হচ্ছে আমরা আজকের এই ওয়েবিনারটা নিয়ে এসেছি ওনাদের মানসিক স্বাস্থ্য এবং ওনাদের কোপিং স্ট্র্যাটেজিস নিয়ে ডিসকাস করার জন্য। শুরুতে আসলে চলে যাই হচ্ছে ডক্টর ফারহানা চৌধুরীর কাছে। ফারহানা আপু, আপনি আপনি যে জায়গায় এখন কাজ করছেন, আপনি আছেন এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। আমেরিকায় মহামারীর অবস্থা বেশ খারাপের দিকে, আমরা যতখানি খবরে দেখছি যে অবস্থা বেশ খারাপের দিকে। তো এই অবস্থায় আপনার কর্মস্থলের অবস্থাটা, মানে এই সময় আপনার কর্মস্থলের অবস্থাটা কি, এবং এই অবস্থার জন্য আপনাদের উপর মানসিক চাপটা কিরকম আছে, আপনি যদি একটু বলতেন আপু। Sure. Thank you so much. Good morning, I guess, from America. I am working at Temple University Hospital. It's pretty much ground zero for Philadelphia. Amader সবচেয়ে বেশি case Philadelphia তে আমাদের hospital-এ আছে. As an internal medicine resident physician about to graduate, we are seeing the highest volume. এখানে চাপটা এবং অনেক বেশি, and it's a mental torture because প্রত্যেক দিন we're going into the workforce and we're seeing our nurses, our social workers, our residents, our physicians. People from all sectors of medicine have come to help fight this pandemic. So actually, when we first were starting into this pandemic, it's not something you imagine. 2020 কিরকম ভাবে শুরু হবে? Never think that you're going to live in a pandemic. So at first it was quite depressing. Our social distancing, I don't think it's really social distancing, it's physical distancing. So I think that's one of the biggest things to remember for mental health. We're not communicating, not talking to people. We're just not physically being able to be in each other's presence. And I think that's one of the biggest things to remember. So I feel blessed because I am one of the essential workers who doesn't need to necessarily be self-isolated, keep physical or social distance with my patients, obviously with adequate PPE, but the stress levels are extremely high. So I'm so glad that YPF has brought this webinar to talk about mental health, because now we're starting to see suicide rate of physicians and physicians are starting to take their own lives because of what they're seeing at work every day. Right, Abu. You are hearing from Dr. Farhana. আমরা এবার একটু চলে যাব শাইকা আপুর কাছে, ডক্টর শাইকা সারওয়ার। আপু এখন আছেন হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার সিনিয়র হাউস অফিসার হিসেবে ইউনাইটেড কিংডমে। আপুর কাছে একই প্রশ্নটা করব। ইউনাইটেড কিংডমে এখন হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকের অবস্থাটা কি, এবং তার জন্য যে অ্যাসোসিয়েটেড মেন্টাল প্রেশারটা আসছে, হাউ ডাজ দ্যাট ইম্প্যাক্ট ইউর ডেইলি লাইফ? Hi, actually I'm a specialty trainee. I'm a GP trainee basically. I was working in gynae and obstetrics before the outbreak happened in UK. So I was having a chilled out day. I won't be affected that much with COVID. But then suddenly this pandemic broke into UK like crazy. Europe, I think Italy pore, we were expecting the UK will be most affected, and it is. It's going up in the chart. And then suddenly one morning I get an email from my consultant that from tomorrow you will be working in critical care.
I was like in utter shock. I was like topping up my game, doing speculums as a GP, and suddenly আমাকে ইমেলে পাঠালো যে কালকে থেকে আমাকে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করতে হবে. Last I entered a ITU was 5 years back. So I was like so stressed. And on top of that, a pandemic situation is social distancing. You can't meet your friends, you can't go out, and all the restrictions applied. আমি আরো বেশি মেন্টাল প্রেসার পড়ে গেলাম যে এখন আমি কি করব. So I went through 5 stages of shock that you say. First day I was in denial. Then no, আমি how can I be in critical care? And then I was like আচ্ছা ঠিক আছে. Then আমার next stage গেল, আমি অ্যাঙ্গারে চলে গেলাম. অ্যাঙ্গার as in like okay, I can't do this. আমি কিভাবে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করব? I have no previous experience. আমি 5 বছর আগে ক্রিটিক্যাল কেয়ারে ঢুকেছিলাম, তাও as an intern. I started emailing all the possible people, my clinical supervisor, my educational supervisor, Health Education England, RCGP, সবাইকে ইমেল করলাম যে I don't think I am qualified enough to work in a critical care. On top of that, যে আমাকে কোভিড পেশেন্টদের সাথে একেবারে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করতে হবে, and PP all the time PP পড়তে হবে, 12-hour shift throughout I have to wear PP. So I'm like এখন কি করব আমি? So after that anger I went into depression. Oh no, I can't help it, আমাকে এখন যেতেই হবে. And then আমি কি করব? So I started talking to a few of my friends, ওদের সাথে কথা বললাম, ওরা আমাকে কনসোল করা শুরু করলো. And then I was feeling so helpless. And then ওই ডিপ্রেশন ফেজে আমি রিটালিয়েটও করলাম যে হ্যাঁ তোমাদেরকে তো ডিপ্লয় করে না, ইটস মি, আমি ডিপ্লয়েড হয়েছি, and I have to go through all that. And then I was like irritated থাকতাম ওদের সাথে. So I went through all that, and then lastly I started to realize. So এই প্রসেসটা হলো over 4 or 5 days. I know it can be different for many other people. অন্যরা অন্যান্য সিচুয়েশন দিয়ে যাচ্ছে, অন্যরকম ভাবে তাদের কাছে কোভিড প্রেসার দিচ্ছে. So but I was a kind of person who would used to snore at the face of stress. I mean like stress ka to care kortam na, but this actually started make me insomniac. Tarpore ami ekhon bolam je okay, and now I have to come up with a plan, a contingency plan lagbe je I can't go through like go on being crazy like this. So I started realizing, okay, nah, this pressure I have to handle it because I'm a pandemic fighter. Wow, okay. And then আমি জিনিসপত্র দেখা শুরু করলাম ke okay, the glass is half full. I was looking at it that the glass is half empty, you know. আমাকে তো এখন fight করতেই হবে. I have no other way. I'm a global pandemic fighter now. I'm going to help people, and that's what my oath was about. So gradually situation change হচ্ছে, protocols change হচ্ছে. Every day we are getting thousands of emails. Okay, আজকে বলতেছে টেস্ট করবে, কালকে বলতেছে টেস্ট করতে পারবে না, আজকে বলতেছে PP 8টা পড়তে হবে, কালকে বলতেছে যে মেডিকেল ওয়ার্ডে PP 8টা, ক্রিটিক্যাল কেয়ারে অ্যারোসল জেনারেটিং প্রসিডিউরের জন্য PP ডিফারেন্ট. So it's like যত না আমি যতটুকু কোপ করতে পারতেছি তার থেকে ফাস্টার রেটে like the shape of amoeba protocol চেঞ্জ হয়ে যাচ্ছে. So it was initially আমি অনেক বেশি শকে ছিলাম, and initially I was stressed a lot, and then আমি কিছু coping mechanism adopt করলাম, and after that I was like quite settled at the moment. Thank you Shahika Apu for your lively yeah. So আমরা যেটা বলছিলাম এরপরে আমি একটু চলে যাই হচ্ছে রাকিবুল ভাইয়ের কাছে। আমি ভাইয়া করেই বললাম, রাকিবুল ভাইয়ের কাছে একটু যাচ্ছি। রাকিবুল ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি আনমিউট করে দিয়েছি। জি জি, রাকিবুল ভাইয়ের কাছে যে প্রশ্ন ছিল যে এই যে আমরা কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে আছি, রাকিব ভাই সবসময় হচ্ছে কাউন্সিলিং করছেন, রোগীদেরকে কাউন্সিলিং করছেন, যাদের হচ্ছে কাউন্সিলিং প্রয়োজন, যাদের মেন্টাল হেলথ সাপোর্ট প্রয়োজন তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। তবে এই যে এই সিচুয়েশনটা খুব ইউনিক, এরকম জিনিস আমরা আগে কখনো দেখিনি যে সব মানুষ হচ্ছে বাড়ির ভিতরে থাকছেন, অনেকে এমন ভাবে থাকছেন যারা হচ্ছে অনেকেই হচ্ছে বাড়িতে বুলিড হচ্ছিলেন, অনেকেই বিভিন্ন ধরনের ক্রাইসিস বাসায় ফেস করেন, এখন তারা বাসা থেকে বের হতে পারছেন না, তাদের যে ইন্ডিভিজুয়াল কোপিং মেকানিজম গুলো ছিল সেগুলো তারা অ্যাডপ্ট করতে পারছেন না। তো এই সময় ওনাদের অনেকটা চাপ আমরা বুঝতে পারি যে ওনাদের যারা কনসালটেন্ট ছিল, যারা কাউন্সিলর ছিল, ওনাদের উপরে সেই চাপটা ওনারা দিচ্ছেন। তো ভাইয়া আপনার উপরে যে স্ট্রেসটা, এই স্ট্রেসটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? আচ্ছা, আপনি ডিরেক্টলি আমার স্ট্রেসে চলে গেলেন না? ওকে, সো আমার স্ট্রেসে যাওয়ার আগে আমি এই সিচুয়েশনটা সম্পর্কে একটু বলে নেই। আপনি বলছিলেন যে একদম ইউনিক একটা সিচুয়েশনে আছি এখন আমরা। ডেফিনেটলি সিচুয়েশনটা ইউনিক, বাট এই সিচুয়েশনের কারণে যেই
সিমটমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেগুলো কিন্তু মোরলেস ভেরি কমন। যেমন এই যে শাইকা আপা যেটা বললেন যে যখন উনি প্রথম শুনলেন যে ক্রিটিক্যাল কেয়ারে ওনাকে কাজ করতে হবে, সো উনি কিন্তু একদম ডিনায়ালের মধ্যে চলে গেলেন। ডিনায়ালের পর ওনার অ্যাঙ্গার হলো, অ্যাঙ্গারের পর উনি বার্গেইন করলেন, বার্গেইন করে তারপর ডিপ্রেশনে গেলেন এবং ফাইনালি কিন্তু অ্যাকসেপ্টেন্সে উনি গেলেন। সো এই স্টেজগুলা কিন্তু হচ্ছে আমরা যখন খুব কাছের কাউকে আমরা হারাই তখন কিন্তু এই স্টেপগুলোর মধ্যে দিয়ে একজন মানুষ যায়, যেটাকে আমরা বলি যে গ্রিফিং প্রসেস, বা যখন খুব বড় কোনো লস হয় তখন এই ধরনের ইস্যুস হয়। এবং এই যে ফারহানা আপা যেটা বললেন যে ফিলাডেলফিয়াতে উনি যে সিচুয়েশনটা দেখছেন, এগুলা কিন্তু একদম লিটারেলি তাদের মধ্যে পিটিএসডিও তৈরি করে ফেলতে পারে। এবং অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল আমরা সবসময় এটা বলি যে আমরা যখন সার্ভিস দেই সবার আগে আমাদেরকে এনশিওর করতে হয় আমাদের নিজেদের ওয়েলবিংটা। আমি যদি অ্যাজ এ মেন্টাল হেলথ ওয়ার্কার আমি যদি হেলদি না থাকতে পারি মেন্টালি এবং ডেফিনেটলি ফিজিক্যালি, আমি কিন্তু আমার ক্লায়েন্টকে ওই সার্ভিসটা দিতে পারবো না। সো আমার জন্য এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল শুরুর দিকে, এবং আমি সুযোগ পেলে সামনে দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে কোপ করে করে আমি নিজেও এখন একটা গ্রোথ বা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আছি এবং স্টিল নাও এখনো আমরা কন্ট্রিবিউট করে যাচ্ছি। আমাদের একটা টিম কাজ করছে যারা স্টেবিলাইজেশন দিচ্ছে 30 মিনিটের করে, যেটা ফ্রি দিচ্ছি আমরা এই কোভিড সিচুয়েশনে যারা আক্রান্ত হচ্ছে এবং যারা অলরেডি স্ট্রেসে আছে যে আমরা আক্রান্ত হতে পারি তাদেরকে। That's it. থ্যাংক ইউ রাকিব ভাই। ফাইনালি আমাদের লাস্ট প্যানেলিস্ট ডক্টর এমতাজদিক হাসান, দীপ ভাইয়ের কাছে একটু চলে যাব। দীপ ভাইয়ের কাছে আলাদা কোনো প্রশ্ন ছুড়বো না, দীপ ভাইকে জাস্ট বলবো যে এই যে দীপ ভাই একজন গ্লোবাল মেন্টাল হেলথ রিসার্চার, লেটস জাস্ট লিভ ইট এট দ্যাট, পুরা কোয়ালিফিকেশন লিস্ট আমি আবার পড়তে পারবো না। দীপ ভাইয়ের কাছে প্রশ্ন যেটা থাকবে যে এই যে আমাদের ইন্ডিভিজুয়াল যে সিনারিওস, ইন্ডিভিজুয়াল যে আমাদের অ্যাসেসমেন্ট গুলো আছে, দীপ ভাই আমাদেরকে একটা বার্ডস আই পিকচার দিতে পারবেন। তো দীপ ভাইয়ের কাছ থেকে এই বার্ডস আই একটা পার্সপেক্টিভ আমি চাচ্ছি যে আমাদের যে ইন্ডিভিজুয়াল সিচুয়েশনস গুলো আছে, আমাদের ইন্ডিভিজুয়াল ফিলিংস গুলো আছে, এই গ্লোবাল কনটেক্সটে হাউ ডু ইউ স্টিচ দ্যাট আপ? What is and what could be? খুব খুব কঠিন প্রশ্ন। আমি খুব মনোযোগ দিয়ে ফারহানা শাইকার কথা শুনছিলাম, একদম ফ্রন্ট লাইনের এক্সপেরিয়েন্স যেটা ফেস করছে আমাদের ফ্রন্ট লাইনার্সরা, শুধুমাত্র ডাক্তাররাই না, আমার মনে হয় যে একদম মেডিকেল টেকনিশিয়ান থেকে শুরু করে হেলথ কেয়ার যত ধরনের আমরা ক্লাসিফাই করতে পারি হেলথ কেয়ার ওয়ার্কার, সবাই কিন্তু এটা ফেস করছে। এবং থ্যাঙ্কস রাকিবুল ভাইকে যে একদম স্পষ্টভাবে উনি বলেছেন প্রথম স্ট্র্যাটেজিটা কিন্তু নিজেকে ঠিক রাখা, নিজের ওয়েলবিংটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি কোনো টেকনিক্যাল কথা বলার আগে স্টোরি বলতে চাই যেটা আমি নিজে ফেস করছি লাস্ট কয়েকদিন ধরে। আমার বেশ কয়েকটা ওয়ার্কশপ নিতে হচ্ছে, ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করতে হচ্ছে। তো একটা স্টোরি হচ্ছে একজন নার্স, আমি কোনোভাবেই তার নাম বা কোথায় কাজ করছেন সেটা আমি বলবো না, শুধু এটুকুই বলবো যে উনি কোভিড পজিটিভ হয়েছেন এবং হওয়ার পর যখন ওনার ডিটেকশনটা হলো তার পরপরই হচ্ছে উনি চলে গেলেন, ওনাকে আইসোলেশনে পাঠানো হলো। তো ওনার সাথে যখন আমাদের কথা হয় ওই মুহূর্তে উনি বলছিলেন যে ওনার হাজব্যান্ড গত বছর এপ্রিল মাসেই প্যারালাইজড হয়ে গেছেন, ওনার একটা 4 বছরের বাচ্চা আছে, উনি এই মুহূর্তে বাসায় আছেন এবং এতটাই স্টিগমা যে ওনার বাসায় উনি কোনো খাবার পাচ্ছেন না, ওনাকে খাবার কিনতে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এবং যেই কমিউনিটিতে উনি থাকছেন সেই কমিউনিটির সবাই এক প্রকার ওনার সাথে সব ধরনের সম্পর্কই নষ্ট করেছেন। কথা বলতে বলতে উনি ব্রেকডাউন করেছেন, একবার না কয়েকবার। এবং যখন উনি ব্রেকডাউন করছিলেন সেই সময়টা আমরা চিন্তা করছিলাম যে ওনার সাপোর্টটা আসলে আমাদের কোন দিক থেকে দেওয়া উচিত। উনি যেই কোভিড পজিটিভ হয়েছেন এটা নিয়ে উনি ভয় পাচ্ছেন সেটার দিক থেকে, ওনার যেই হাজবেন্ড ওনাকে সাপোর্ট করতে পারছেন না, এখন একটা ভয়াবহ ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে উনি আছেন সেটার জন্য, উনি ওনার বাচ্চার থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন সেটার জন্য। মজার ব্যাপার হচ্ছে যখন আমাদের যিনি সাইকোসোশ্যাল কাউন্সিলর, যিনি সাইকোথেরাপি দিচ্ছিলেন, অবভিয়াসলি সেটা আমি প্রোভাইড করব না, যিনি প্রদান করছিলেন তার থেকে আমরা পরবর্তীতে যখন ফলো আপে জানতে পারলাম যে ওনার মেইন ট্রমাটা হচ্ছে ওনার জবের চিন্তাটা, যে আমি যেহেতু চলে এসেছি হসপিটাল থেকে, আমাকে হসপিটাল থেকে বেশ কিছু কথা বলা হয়েছে, মানে এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে উনি ওনার নিজের জব নিয়ে একটা ভয়ঙ্কর ট্রমার মধ্যে আছেন এবং ওনার সব ধরনের ফিলিংস এবং সব ধরনের ভয় কিন্তু এখন এই সিকিউরিটিটা নিয়ে, যে একটা ফিনান্সিয়াল সিকিউরিটি ওনার নাই এই মুহূর্তে, সেটা নিয়ে। সো একটা মানুষের কত দিক থেকে ট্রমা এই মুহূর্তে আসতে পারে, কোভিড-19 আমাদেরকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একটা ডাক্তারের স্টোরি আমরা ভাইরাল করেছি 2-1 দিন আগে, একটা হসপিটালে গাইনির একটা কেস ডিল করা নিয়ে, নিশ্চয়ই সামিউল দেখেছে বা বাংলাদেশে যারা আছে অনেকেই এটা দেখেছে, যে তাকে ফেস করতে হয়েছে যে সে কোনোভাবেই রোগীটাকে হেল্প করতে পারেনি, আলটিমেটলি রোগীটা
এক্সপায়ার করেছে। ডাক্তারটার সাথে আমার পার্সোনাল কানেকশন আছে, আমরা কথা বলছিলাম 2 দিন ধরে, এবং এখনো প্রসেস করতে পারছে না। পেশেন্টটা কিন্তু তার সাথে কানেক্টেড না, কিন্তু একটা অসহায়ত্ব যে আমি কোনোভাবে আমার সব ধরনের নেটওয়ার্ক, আমার সব ধরনের লিঙ্ক কাজে লাগিয়ে আমি ডাক্তার হয়েও তাকে সাহায্য করতে পারলাম না। একটা পেশেন্টকে হারানোর যে কষ্টটা, সেটা প্রসেস করতে একজন চিকিৎসকের কিন্তু 2 থেকে 3 দিন লেগে যাচ্ছে। এবং এখন একটা নিউজ হয়েছে, এটার পরে আমাদের ডিজি হেলথ একটা নতুন প্রজ্ঞাপন জারি করেছেন যে কাউকে যাতে হসপিটালে দাঁড়িয়ে থাকতে না হয়, ফোন নাম্বার দেওয়া হয়েছে কয়েকটা। সো এটা দেখার পরে কিছুটা হলেও সে নিজেকে প্রসেস করেছে, বলছে না আমার এই ঘটনাটার পরে যখন একটু হলে আমি দেখতে পাচ্ছি যে একটা সিদ্ধান্তের পরিবর্তন এসেছে, তখন আমার ভালো লাগছে। সো আমি যদি পুরো ঘটনাটাকে দেখি, তাহলে মেন্টাল হেলথের যে পার্সপেক্টিভটা আমরা মেডিকেল কমিউনিটিকে নিয়ে এখন বলছি, একটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি যদি ইনফেক্টেড হয়ে যাই তাহলে আমার কি হবে, অথবা আমার পরিবারের কি হবে, অথবা আমার যে পেশেন্টটাকে আমি না জেনেই কালকে ট্রিটমেন্ট দিলাম বা আজকে সকালে ট্রিটমেন্ট দিলাম, তার কি হবে। একদিকে তাদের মধ্যে কাজ করছে ফিনান্সিয়াল একটা ইস্যু, যারা আমাদের দেশে কিন্তু আমরা মেডিকেল সবগুলো প্রফেশনালি আমরা ফিনান্সিয়ালি ওয়েল প্রোটেক্টেড না, স্টেট আমাদেরকে প্রোটেক্ট করে রাখেনি। যখন আমরা প্রণোদনার ব্যাপারটা দেখেছি, যে সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার স্পষ্ট করে বলা হচ্ছে যে সরকারি চাকরি যারা করছেন বা যারা গভর্নমেন্ট ফিল্ডে আছেন, তারা একটা প্রণোদনা পাচ্ছেন, যেটা কিন্তু বেসরকারি ফিল্ডে যারা ফ্রন্ট লাইনে সাপোর্ট দিচ্ছেন তারা কিন্তু এটা পাচ্ছেন না। সো ফিনান্সিয়াল ইনসিকিউরিটি ব্যাপারটাও সবার মধ্যে কাজ করছে। পাশাপাশি যে স্টিগমাটা আমরা ফেস করছি, 18 জন কোভিড পজিটিভ হয়েছেন একটা ডাক্তার ফ্যামিলিতে, আমি জায়গাটার নাম বলছি না, আপনারা সবাই জানেন, অলরেডি দেখেছেন নিউজ পেপারে। তার বাসায় ইট বা ঢিল, যেটা আমরা সহজ বাংলায় বলি, সেটা ছুঁড়ে মারা হয়েছে। ডাক্তারদেরকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। অসংখ্য ভালো স্টোরি যেমন আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে এনকারেজ করার, একই রকম ভাবে আমার কমিউনিটিতে একজন চিকিৎসক হিসেবে যখন আমি এই জিনিসগুলো দেখছি, তখন কিন্তু আমার ভালো লাগছে না যে বারবার বলার পর যে এই কোভিডটা কিভাবে হচ্ছে, কোভিডটা কিভাবে ছড়াচ্ছে, বা কোভিডের ট্রিটমেন্ট অপশনগুলো কি কি। 80% মানুষ কিন্তু কোনো সিমটম ছাড়াই সুস্থ হয়ে যাচ্ছেন, তাদের কোনো ওষুধ দরকার হচ্ছে না। খুব অল্প সংখ্যক মানুষ একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন। সো সবকিছু বলার পর এখনো একটা ভয়ঙ্কর স্টিগমা কাজ করছে, যে স্টিগমাটা কিন্তু ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা কমিউনিটিকে। সো এখন যদি আমি দেখি যে আমাদের মেডিকেল প্রফেশনালদের সাপোর্টটা কোথায় দরকার, এটা শুধু কিন্তু এই শর্ট টার্ম এই প্যান্ডেমিক পিরিয়ডটার জন্য না, একদম স্পষ্টভাবে একটা লং টার্ম সাপোর্ট আমাদের মেন্টাল হেলথ প্রফেশনালদের দিতে হবে আমাদের মেডিকেল কমিউনিটিকে, যাতে তারা লং টার্ম একটা ওয়েলবিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে, যাতে যে কোনো ভাবে আমরা তাদের মেন্টাল হেলথটাকে প্রোটেক্ট করতে পারি। আমি এই মুহূর্তে কোনো বার্ডস আই ভিউ বা আমি কোনো কোপিং স্ট্র্যাটেজির দিকে যাচ্ছি না, কারণ আমরা আরো শুনবো আমাদের অন্য প্যানেলিস্টদের কাছ থেকে। আমি জাস্ট স্টোরিগুলো এই জন্য বলছি যে একটা প্যান্ডেমিক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মানসিক স্বাস্থ্যের জায়গাটা কতখানি মাল্টিডিসিপ্লিনারি, এখন কতভাবে এটা কানেক্টেড সমাজের প্রত্যেকটা সেক্টরের সাথে। এবং আমরা যদি আরেকটু ডেপথে চিন্তা করি, তাহলে আমরা কতখানি পিছিয়ে ছিলাম বাংলাদেশে, যে আমরা একটা সামান্য একটা স্ট্রেস ম্যানেজমেন্টের কোর্স, যেটা করতে কিন্তু অনেক বেশি ফান্ডিং এর দরকার হয় না, যেটা খুব খুব স্ট্রং এক কমিউনিটি আছে আমাদের সাইকোলজিস্টদের বা সাইকিয়াট্রিস্টদের, যেখান থেকে সহজেই ডাক্তারদেরকে শিখিয়ে দেওয়া যেতে পারতো, বা এমন কিছু তৈরি করে রাখা যেতে পারতো মেকানিজম, যে কোথায় তারা যাবে। একটাই প্রশ্ন আমার, যে এখন যদি আমাদের ডাক্তাররা বা আমার মেডিকেল কমিউনিটির যারা আছেন, তারা যদি ফিল করেন যে আমার সাপোর্ট দরকার, মেন্টাল হেলথ সাপোর্ট দরকার, কোনো স্পেসিফাইড নাম্বার কি আমাদের আছে? যেমন স্বাস্থ্য বাতায়নে আমরা একটা নাম্বার ফোন দিয়ে আমরা সব ধরনের সমস্যার কথা বলতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, শুধু মেন্টাল হেলথ ট্রমাটাকে ডেজিগনেট করার জন্য বা এটাকে অ্যাড্রেস করার জন্য কোনো স্পেসিফিক কোনো কল সেন্টার, কোনো নাম্বার কি প্রোভাইড করা হয়েছে, যেটা দিয়ে আমাদের ডাক্তাররা একটা কলে জানতে পারেন তিনি কি সাপোর্টটা নেবেন? সো এটাই খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি। সো আমার মনে হয় আমি আরো আগাবো, আরো বলবো কথা, আরেকটু প্যানেলিস্টদের কাছ থেকে শুনতে চাই। দীপ ভাইয়ের কথা একটু সারমর্ম করি তাহলে। দীপ ভাই, আপনার কথা থেকে যেটা মোটামুটি বুঝতে পারলাম যে দিস ইজ আ লং টার্ম প্রসেস। এটা একদিনে বা একটা প্যান্ডেমিক থেকে আমরা যদি এটা ধরতে পেরেছি, তবে ইট ইজ আ লং টার্ম প্রসেস। থিংস শুড হ্যাভ বিন অ্যাড্রেসড লং বিফোর দিস প্যান্ডেমিক কেম ওভার। আর রাকিব ভাইও যেটা বললেন যে অন্য কাউকে হেল্প দেওয়ার আগে আগে আসলে নিজেকে ঠিক রাখতে হবে, এই দুইটা মোটামুটি হচ্ছে আমি কনক্লুডিং কি বলে পয়েন্টার্স হিসাবে নিজের জন্য নিয়ে রাখছি আর কি। তারপরে পরবর্তীতে আমরা আবার ফেরত যাব হচ্ছে ডক্টর ফারহানের কাছে। আপুর কাছে প্রশ্নটা থাকবে যে আপু এখন ইন্টারনাল মেডিসিনের রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, সেই ক্ষেত্রে অনেক প্রেশারাইজড জব। আপু হচ্ছে কোভিড পজিটিভ পেশেন্টসদের একদম কাছ থেকে গিয়ে ট্রিট করতে হয়। তো সেখানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের নতুন নতুন সরঞ্জাম, এই পিপিই আপনাদের পিপিই পড়তে হয়,
বিভিন্ন ধরনের প্রোটোকলস এখন মেনটেন করতে হয়, and these protocols are changing. And এই যে সবকিছুর মধ্যে যে একটা মেন্টাল স্ট্রেস আছে, এই স্ট্রেস গুলোর সাথে কোপ করার জন্য কি হাসপাতাল থেকে কোনো রিসোর্সেস প্রোভাইড করা হচ্ছে কিনা? এনি সর্ট অফ গাইডলাইনস টু ফলো অর এনি সর্ট অফ কি বলে সেলফ হেল্প কি বলে রেসিপিস টু ফলো ফর ইয়ারসেলফ, এরকম কি হচ্ছে? আর আপুর কাছ থেকে কোনো পার্সোনাল স্টোরিজ শুনতে চাইবো যে আপু আসলে কি করছেন নিজে এই প্রবলেমটার সাথে কোপ করার জন্য। Sure, thank you. I guess, I mean, নিজেকে blessed বলবো, because in America, mental well-being of the physicians is strongly enforced. So আমাদের hospital থেকে we have a hotline that we have a number, যেটা দীপ ভাইয়া বললো যে we can call at any time 24/7. এই নাম্বারটাতে ফোন দিলে they can help with whatever it is, whether therapist এর সাথে এমনি কথা বলা বা just to, you know, open up about whatever we're feeling. I mean, নিজে 3টা patient হারিয়ে recently in the last 2 days. It's PTSD. কারণ যে patient গুলো আমার ক্লিনিকের patientই ছিল that I've been following for over 3 years. So আমার যখন নিউজটা আসলো যে patientটা COVID positive এ মারা গেল, a lot of psychology kept running in my head. যে patientটাকে আমি মাত্র 1 মাস আগে দেখলাম. She was waiting for a kidney transplant, but another patient was waiting for a liver transplant. So obviously they're immunocompromised. So আমাদের hospital থেকে we have a lot of resources যে how to cope, what to do. Need your personal experience থেকে, my father is actually COVID positive, and we have lost people, family, friends. So being that Allah rahmate amar baba is fine and he is recovering, but we were able to do that because of self-isolation. So নিজেকে আসলে একটা we have to reform to a new normal. Social distancing or wearing a mask in public. I mean, নিজে যেটা করি, you know, I try to normalize the situation, lead a normal day. যে ঘুম থেকে উঠে not necessarily wearing my ঘুমের কাপড়, right? Dressing up, whether it's working from home or going to work. I mean, you know, I started doing puzzles during my downtime, but আমার মা একটা কথা বলতো যে যেই সময়গুলো চলে যায় সেই সময়গুলো আর ফেরত আসে না. And it's so true যে আমার অনেক ফ্রেন্ডরাই ঢাকায় বলে যে, you know, we're in self-quarantine, কি করবো আমরা? So I said, you know, we don't have that time in student life that we used to study. So why don't you use it to study? Because a distraction গুলো তো আমার daily life, whether it be work, our job, our families, our children, we would be distracted once this pandemic is over. So, you know, use that time to study, whether it's watching TV, talking to friends. We're in the 21st century, right? So we have video technology, we have Wi-Fi, we have internet to still stay connected. So just remembering that even though মানুষের বাসায় যাচ্ছি না বা কাউকে দেখছি না in person, we can still, you know, be in touch with our families. থ্যাংক ইউ আপু। ইতিমধ্যে আমার ভিউয়ার্সদেরকে একটু মনে করিয়ে দিব যে আমরা কিন্তু লাইভ থেকে কোয়েশ্চেন্স নিচ্ছি, তাই আপনারা কেউ কোয়েশ্চেন্স করতে ভুলবেন না আর কি। আপনারা কোয়েশ্চেন্স করবেন, আমরা কিছু কোয়েশ্চেন্স বাছাইকৃতভাবে আমাদের প্যানেলিস্টদেরকে জিজ্ঞেস করব, আপনারা অবশ্যই কাইন্ডলি কোয়েশ্চেন্স গুলো করবে। লাইভ আমাদের ভিডিওটা চলছে, ওয়াইপিএফ গ্রুপ, ওয়াইপিএফ পেজের মধ্যে আছে, আপনার কমেন্ট সেকশনে আপনাদের কোয়েশ্চেন্স গুলো করলে এই কোয়েশ্চেন্স গুলো আমরা আমাদের প্যানেলিস্ট থেকে ফিড করব। এই মুহূর্তে আমরা ফেরত যাব হচ্ছে ডক্টর শায়কার কাছে। আপুর কাছে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি যারা ফ্যামিলি থেকে দূরে থাকছি, আমাদের কি বলে হেলথ ওয়ার্কার্সদের মধ্যে অনেকেই আছি যারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে আছে। আমি নিজেও বাসায় যাইনি 2 মাস হয়ে গেল। এবং যারা ফ্যামিলি থেকে দূরে আছি তাদের তাদের কিছু ইউনিক স্ট্রেস আছে যে এখন হঠাৎ করে এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে যারা নতুন হচ্ছে একা থাকা শুরু করেছি, তারা হঠাৎ করে ম্যানেজমেন্ট একটা প্রবলেমের মধ্যে পড়ছে। এছাড়া যারা হচ্ছে ফ্যামিলির সাথে থাকছি তাদেরও একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের নিজেদের একটা ভয় থাকছে যে আমি যে কোভিড পেশেন্টসদেরকে নিয়ে কাজ করছি, এই যে আমি যে বাসায় যাচ্ছি ডেইলি কাজ শেষে, আমি কি আমার ফ্যামিলিকে ইনফেক্ট করতে পারছি কিনা, করে ফেলবো কিনা, যে এই একটা ভয় কাজ করছে। এই ভয়টা নিয়ে আপনি বা আপনার কলিগরা কিভাবে ডিল করছেন আপু? আপু যদি একটু অ্যান্সার করতেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এটা আমি অনেক শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি যে তুমি এটা কিভাবে ডিল করছো। আই থিংক আই এম অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি, আই লিভ বাই মাই সেলফ। তো এটার দুইটা সাইড আছে, ইটস লাইক আ ডাবল এজ সোর্ড, বিকজ
from one side I'm grateful যে আমি আমার ফ্যামিলিকে ইনফেক্ট করব না, they are not at the risk of infection, যে আমি হসপিটাল থেকে ইনফেকশন এনে ওদেরকে ইনফেক্টেড করব না। আবার আরেক দিক থেকে হচ্ছে in this time of pandemic I'm so far away from them যে আমি ওদেরকে আবার টেক কেয়ারও করতে পারছি না সামনাসামনি, because I think আমার ফ্যামিলিতে আমরা 4 জন, আমি আব্বু আম্মু আর আমার ভাই, and I'm the only doctor over there, so it's like over the internet ভিডিও কলের মাধ্যমে আর কি যা কমিউনিকেশন হয় and advice যা দেয় সেগুলা দেয়া হয় আর কি। সো এটা আমি আমার কলিগদের পয়েন্ট অফ ভিউ থেকেও বলবো এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, আমার কলিগ যারা তাদের ফ্যামিলিদের সাথে আছে, স্পেশালি যাদের বাসায় এল্ডারলি আছে, গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টসদের যাদের এজ বেশি, স্পেশালি ওরা নিজেরা ওদের ফ্ল্যাট চেঞ্জ করে ফেলছে, দে আর লিভিং বাই themselves or living with another colleague who is also working with them, তো younger colleagues। সো এখন সবাই একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইভেন আমিও যদি আমার ফ্যামিলি থেকে অনেক দূরে আছি, ইভেন যাদের ফ্যামিলি এখানে আছেও তারাও তাদের ফ্যামিলিকে সেফ রাখার জন্য তারা অন্য জায়গায় গিয়ে থাকছে। সো দ্যাটস ওয়ান থিং। আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যামিলি অলসো ক্যান গিভ ইউ আ বিট অফ স্ট্রেস সামটাইমস। আমি যখন ফার্স্ট আমার ফ্যামিলির সাথে শেয়ার করলাম আমি ক্রিটিক্যাল কেয়ারে কাজ করব, ও মাই গড, আমার থেকে বেশি স্ট্রেস তো আমার ফ্যামিলি মেম্বাররা হয়ে গেল। এন্ড দেন আমার শিফট ইউজুয়ালি 12 আওয়ার্স এর হয়, আমি শিফটের থেকে শিফট শেষ হওয়ার 1 মিনিটের মধ্যে যদি একটা কল না দেই, they think I'm infected or I have ended up in ITU. So that's another added stress on top of the pandemic, যে এখন তাদেরকে আমার কনসোল করে রাখতে হয় যে নো আই এম ফাইন। আগে যেখানে দিনে 2 বার ভিডিও কলে কথা হইতো সেখানে এখন দিনে 5 বার 6 বার তাদেরকে আমাকে এনশিওর করতে হয় যে নো আই এম ফাইন, জাস্ট ডোন্ট ওয়ারি। সো প্লাস আমার অন্যান্য কলিগদের এক্সপেরিয়েন্সে তাদের যাদের এল্ডারলি গ্র্যান্ড প্যারেন্টস আছে তারা অনেক সময় দে আর ভেরি স্যাড এট টাইমস কি আমি আমার গ্র্যানিকে দেখতে যেতে পারছি না, আমি আমার বাবা মাকে দেখি নাই প্রায় 2 উইকস হইলো, and they are doing their shopping and leaving it by the door. So it's kind of heartbreaking as well, but we are doing it for the best, like we are doing it to save and to protect our family. So that's my view on family. থ্যাংক ইউ আপু। এই মুহূর্তে আমি নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। গতকাল রাতে আমি নাইট শিফটে ছিলাম, তো দেখা আমার ছোট বোন আমাকে 11টার দিকে মেসেজ করলো যে বাবার তো একটু পেইন হচ্ছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই যে আমার বাবা হচ্ছে ইসকিমিক হার্ট ডিজিজ একজন পেশেন্ট। আমার বাবার হচ্ছে 2টা স্টেন্ট আছে, এছাড়া হিজ ডায়াবেটিক, হিজ হাইপারটেনসিভ এন্ড হিজ 65। তো সব মিলে আমার ছোট বোন আমাকে মেসেজ করলো যে আব্বার তো একটু পেইন হচ্ছে, আব্বার নাকি 3 দিন ধরে একটু পেইন হচ্ছে, তো আব্বা তো বলছে না, তো পেইন যদি বেশি হয়ে যাচ্ছে, এখন একটু যদি বেশি হয়ে যায় তাহলে কি করবো, একটু ইমার্জেন্সি হইতে পারে, তুমি একটু সাজেস্ট করো কি করবা। তা আমার আগে কখনো প্যানিক অ্যাটাক হয়নি বা আই ডোন্ট জেনারেলি প্যানিক, কিন্তু এখন সবকিছু মাথায় রেখে যে কি করবে, আমিও নাই, আমি হচ্ছে আই এম 100 কিলোমিটার away from ঢাকা, আমি কি করবো আমি জানি না। তো ওই সময় আমি হচ্ছে আই হ্যাড আ সর্ট অফ প্যানিক অ্যাটাক, কি করা যায়। বাসায় ফোন দিলাম, ফোন দিয়ে আলটিমেটলি টের পেলাম যে না সেরকম কিছু না, আব্বা হ্যাড আ পেইন ইন হিজ থাই। সো আই এম থ্যাঙ্কফুল টু গড যে it wasn't something serious. বাট এই যে একটা আনসার্টেনটির মধ্যে আছে, এই যে স্পেশালি হচ্ছে যেসব ডাক্তাররা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকছেন, আপু যেমন দূরে থাকছেন, তো এই যে ডাক্তাররা যারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকছেন, তাদের যে আলাদা একটা স্ট্রেস যে ফ্যামিলির কারো কিছু হলে আমি কিছু করতে পারবো না বা আমার হাতে হয়তো তেমন করার কিছু নেই, এই যে একটা কনস্ট্যান্ট স্ট্রেস যে কোনো সময় একটা খারাপ খবর আমি শুনতে পারি, বিকজ the place that I'm living far away from, that place may be an epicenter of the disease. তো এই যে এই স্ট্রেসটার সাথে কোপ করা আসলে কিভাবে করা যেতে পারে, বা এইগুলা এই কোপটা করার জন্য কি কোনো রিসোর্সেস আছে কিনা, সেক্ষেত্রে আমি একটু চলে যাবো হচ্ছে রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা ফ্যামিলি থেকে দূরে যাচ্ছেন, তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি? আপনার প্রশ্নের উত্তরে আমি যাওয়ার আগে আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু ইনফরমেশন দিয়ে অ্যাড করে নিই। যেমন তার্কিক ভাই যেটা বললেন যে এই প্যান্ডেমিকটা আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে এই মেন্টাল হেলথের ইম্পর্টেন্সের জায়গাটা, নেসেসিটির জায়গাটা দেখিয়ে দিচ্ছে। এটা হয়তো বা এই প্যান্ডেমিকটা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এই মেন্টাল হেলথের ইম্পর্টেন্স বা নেসেসিটির জায়গাটা কিন্তু সবসময়ই ছিল। এই যে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে শাইকা আপা যেভাবে জিনিসটাকে ম্যানেজ করেছে, যখন উনি প্রথমবার শুনলেন যে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ওখানে কাজ করতে হবে,
উনি যেভাবে ম্যানেজ করেছে সবাই কিন্তু এভাবে ম্যানেজ করতে পারছে না, এবং এই ওনার ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু ডিপেন্ড করছে যে ওনার আসলে মেন্টাল হেলথটা কেমন তার উপর। সো যাদের মেন্টাল হেলথটা ভালো অলরেডি, যারা অনেক বেশি রেজিলিয়েন্ট, ছোটবেলা থেকে ওভাবেই বড় হয়েছে, তারা কিন্তু এটাকে অনেক সুন্দরভাবে কোপ করে ফেলতে পারছে। কিন্তু যাদের এই ব্রিঙ্গিং আপটা ভালো ছিল না, বা অনেক ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স আগে থেকেই ছিল, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরো ট্রিগার্ড হচ্ছে। যখনই তারা এই ধরনের সিচুয়েশন গুলা দেখছে, তারা বেসিক্যালি ফিরে যাচ্ছে পেছনে, এবং এটা আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা, মেমোরির যে নিউরাল নেটওয়ার্কটা, এগুলো কিন্তু খুব কানেক্টেড। একটা থেকে আরেকটা সিমিলার ইনফরমেশন বা সিমিলার সিনারিও কিন্তু আমাদের রিলেটেড নেগেটিভ মেমোরি গুলাকে মনে করিয়ে দিচ্ছে, এবং সবগুলা যখন একসাথে হচ্ছে তখনই কিন্তু আমি ভীষণ রকম স্ট্রেসড হয়ে যাচ্ছি, প্যানিকড হয়ে যাচ্ছি। ইন্ডিভিজুয়ালি একটা কিন্তু আমাকে খুব বেশি রকমের প্যানিক করতে পারছে না। সো এইটা একটা তথ্য দেওয়ার জায়গা ছিল। আর আরেকটা যেটা বলেছেন যে আমাদের দেশে এই রকমের কোনো হটলাইন আছে কিনা, যেহেতু লাইভে অনেকেই দেখছেন, আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের নিজেদের যে কমিউনিটি আছে, গভর্নমেন্টের জায়গা থেকে কিছু কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমাদের নিজেদের যে কমিউনিটি আছে, ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন নামে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, যেখানে গ্রুপ অফ ট্রমা থেরাপিস্টরা কাজ করছে। সো এই পেজ থেকে কিন্তু আমরা রীতিমতো প্রচারণা চালাচ্ছি, এবং যারা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত কিন্তু প্রচুর কেসেস আমরা পাচ্ছি, প্রচুর মানুষ কিন্তু এই জায়গা থেকে সাহায্য নিচ্ছে। এখন যদি আপনার প্রশ্নের উত্তরে আসি, যে এরকম যারা দূরে কাজ করছে, কিংবা যারা হয়তোবা দূরে কাজ করছে না, ফ্যামিলির সাথেও আছে, তারাও কিন্তু নানা রকম স্ট্রেসের উপর দিয়ে যাচ্ছে। এটা একদমই ডিপেন্ড করছে ওই পার্সনটার ইন্ডিভিজুয়াল রেজিলিয়েন্সের উপর, যে সে আসলে তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সে কতটা সুন্দরভাবে এই স্ট্রেস গুলোকে ম্যানেজ করে আসছে এখন পর্যন্ত। এবং যাদের এই হিস্ট্রিটা ভালো, তারা কিন্তু এই সিচুয়েশনও বেশ ভালো করেই ওটাকে কোপ করে নিতে পারছে। যাদের পাস্ট হিস্ট্রিটা ভালো না, তারাই কিন্তু অনেক বেশি সাফার করছে। সো আমি যখন আজকে এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করছিলাম, বইয়ের কিছু নির্দেশনা ছিল যে এখন যারা ওই রকমের একদম ডিফিকাল্ট জোনে চলে গেছে, যে একদমই অনেক বেশি প্যানিকড হয়ে যাচ্ছে, স্ট্রেসড হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু একটা রিগোরাস ইন্টারভেনশন প্ল্যান প্রয়োজন, যেটা এখন হয়তো বা করা সম্ভব না। কিন্তু যারা হচ্ছে একটা মডারেট লেভেলে আছে কিংবা মাইল্ড লেভেলে আছে, তাদেরকে হয়তো আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা এই ছোটখাটো স্ট্যাবিলাইজেশন, ব্রিদিং টেকনিক, মাইন্ডফুলনেস, এগুলা দিয়ে কিন্তু হেল্প করতে পারি। সো এই দুইটা গ্রুপকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি, তখন কিন্তু আমাদের জন্য সুবিধা হবে তাদেরকে অ্যাড্রেস করা, এবং তারাও কিন্তু ওই প্রপার সার্ভিসটা দিতে পারবে। সো আমি একদম মাইল্ড বা মডারেট লেভেলে যারা প্যানিক বা স্ট্রেসড হয়ে আছে, তাদের জন্য কিছু জায়গা যদি টিপস যদি বলি, যেমন আপনারা জানেন যে এটা শুনতে খুব ক্লিশে লাগবে এবং খুব সাধারণ লাগবে, বাট এটার ইম্পর্টেন্সটা কিন্তু সাংঘাতিক। এই যে ব্রিদিং প্রসেসটা, এটাকে আমরা বলি যে 4-7-8 ব্রিদিং প্রসেস। হ্যাঁ, যে কোনো সিচুয়েশনে আপনি থাকেন না কেন, যে কোনো ধরনের আনহেল্পফুল ইমোশনই আপনার হোক না কেন, এই ব্রিদিংটা যদি আপনি একবার প্র্যাকটিস করেন, একবার যদি ট্রাই আউট করেন, যেটা হয় যে আমাদের এই যে নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, তো এই ব্রিদিংটা যেটা করে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করে, এবং আমরা যে সিচুয়েশনেই থাকি আমরা একটু হলেও কিন্তু কাম ফিল করি। সো এই জায়গাটায় আমরা যেটা করি যে 4-7-8, অর্থাৎ আমি যখন ইনহেল করব, সেটা 1 থেকে 4 কাউন্টের মধ্যে আমি ইনহেলটা করব, এবং ইনহেল করে সেটাকে আমি আটকে রাখবো 7 পর্যন্ত কাউন্ট করে, এবং তারপর 8 কাউন্টে আমি সেটাকে আবার এক্সহেল করব। সো এই প্রসেসটা আমরা যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে যখন করব, এটা কিন্তু অ্যাটলিস্ট একটু হলেও আমাদের যে লজিক্যাল ব্রেইনটা আছে, ইমোশনাল ব্রেইনটা থেকে লজিক্যাল ব্রেইনটাকে অ্যাক্টিভেট করবে। তখন কিন্তু আমরা ইমোশনটা দিয়ে চিন্তা না করে আমরা কিন্তু লজিকটাকে ওই সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা যেটা খুবই এফেক্টিভ যেটা মেথড, এটাকে আমরা বলি যে মাইন্ডফুলনেস মেডিটেশন। অনেক ধরনের মেডিটেশনই আছে, এর মধ্যে মাইন্ডফুলনেস মেডিটেশনটা খুবই ইফেক্টিভ। এই জায়গাটায় আমরা যেটা করি যে
যেটা হয় যে বলছিলাম যে আমাদের নানান রকমের মেমোরিজ থাকে, মেমোরি নেটওয়ার্ক থাকে। একটা কিছু যখন আমি যখন হসপিটালে কাজ করার সময় কাউকে এফেক্টেড দেখছি, সেটা হয়তো আমাকে অনেক ধরনের নেগেটিভ মেমোরিজ আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি নিজেও জানছি না, আনকনসিয়াসলি নিয়ে যাচ্ছে এবং ওটা আমাকে আমার স্ট্রেসটাকে আরো বিল্ড আপ করছে। সো এই জায়গাটা যেন না হয় সেটার জন্য আমাদের এই মাইন্ডফুলনেসটা আমাদেরকে হেল্প করতে পারে। মাইন্ডফুলনেসটাকে যদি আমি একটা বাক্যে বলি যে আমি ফিজিক্যালি যেখানে আছি আমি মেন্টালি বা ইমোশনালি ওই জায়গাটাতে আছে কিনা। আমাদের মনের কাজটাই হচ্ছে কিন্তু এটা ছুটে বেড়ায়, হ্যাঁ? এটা হয় একবার পাস্টে চলে যাবে, না হয় একবার ফিউচারে চলে যাবে। প্রেজেন্টে কিন্তু এটা থাকতে পারছে না। সো এই মাইন্ডফুলনেস এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের মনটাকে, আমাদের চিন্তাগুলোকে আমরা প্রেজেন্টে রাখতে পারি। সো আমরা যেটা করব, আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এগুলাকে ব্যবহার করে আমরা গ্রাউন্ডিং করব। সো জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন আমার হাতে একটা মোবাইল আছে। সো এই মোবাইলটা খুবই ইউজুয়াল একটা মোবাইল, যেটাকে হয়তো আমি সবসময়ই হরহামেশাই ব্যবহার করছি। কিন্তু যখন আমি এই মাইন্ডফুলনেসটা করব, আমি আমার ভিজুয়াল সেন্সরিটাকে ইউজ করে এমন ভাবে এই মোবাইলটাকে দেখব অ্যাজ ইফ আমি জীবনের প্রথম এটা দেখছি। এবং আমি যখন এই কাজটা করব, আমি কোনো ধরনের জাজমেন্টে যাব না, কোনো ধরনের গুণ বিচার করবো না, জাস্ট এটাকে ডেসক্রাইব করে দেখবো যে এটার ওয়েটটা কেমন বোঝার চেষ্টা করব, এটার কালারটা কি কি কালার আছে সেটা আমি বোঝার চেষ্টা করব, দেখবো এটার যে ক্যামেরা গুলো আছে সেই হোলের ডায়ামিটার গুলা কিরকম সেটার দিকে আমি মনোযোগ দিব। অর্থাৎ একটা কাজের মধ্যে আমি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে একদম ঢুকে যাব। বা যদি এরকম কোনো ইনস্ট্রুমেন্ট আমার হাতে না থাকে, আমি যেটা করতে পারি, আমার নিজের বডিটাকেই যদি আমি ইউজ করি, জাস্ট আমি যদি উঠে একটু দাঁড়িয়ে আমার যে বডির ওয়েটটা সেটাকে আমি একটু ফিল করার চেষ্টা করি, যে এই রুমটার ভিতরে আছি ওই রুমের টেম্পারেচারটা কি সেটা একটু আমি যদি ফিল করার চেষ্টা করি, আমি একটু স্মেল নিয়ে কি স্মেল পাচ্ছি, এই ইন্দ্রিয়গুলোকে যখন আমি অ্যাক্টিভেট করে ফেলবো, তখন কিন্তু আমি আর ফিউচার বা পাস্টে যাচ্ছি না, আমি একদম প্রেজেন্টে থাকছি। যখনই আমি নিজেকে প্রেজেন্টে রাখতে পারছি, যেমন আপনি যে জায়গাটা বললেন যে আপনি যখন এটা শুনলেন, আপনি নিজেও কিন্তু জানেন না, আপনি হয়তোবা ফিউচারে চলে যাচ্ছেন, আপনার মন আপনাকে কিছু নেগেটিভ ইমেজ অলরেডি দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে খারাপ একটা কিছু হয়ে যাচ্ছে, যেটা আসলে হয়নি তখন পর্যন্ত যতটুকু বাস্তবতা ওটাকে এক্সাজারেট করে আপনি দেখছেন। সো এই মাইন্ডফুলনেসটা করলে আমরা যেটা হয় যে আমরা একদম রিয়েলিটির মধ্যে থাকি, যেটা হচ্ছে সেই জায়গাটাতেই থাকি এবং সেটাকে এক্সাজারেট না করে আমরা অনেক লজিক্যালি কাজ করতে পারি, যেটা আমাদেরকে অনেক অনেক বেশি গ্রিপে রাখতে হেল্প করে নিজেদেরকে। সো হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি যদি সময় পাই আমি আরো কিছু টুলস দেওয়ার চেষ্টা করবো। সো আমি এখানটাই থামছি আজকে এখন। Not at all, Bhaiya. You have complete liberty to say anything that you might think is helpful for us. আমরা আসলে খুব উপকৃত হব আপনার কাছ থেকে যদি আরো বেশি কিছু শুনতে পারি। তাহলে আমি একটু সামারাইজ করি। ভাইয়া দুইটা টুলস এর কথা একটা বললেন, এক হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন, আর আরেকটা কথা ভাইয়া বললেন হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজেস। এই দুইটা টুলস এর কথা ভাইয়া বললেন। আমরা আমাদের পেজে চেষ্টা করবো এই সবগুলো এক্সারসাইজ বা এই যে টুলস গুলো আছে, সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথ টুলস যেগুলো আছে, সেই টুলস গুলো হচ্ছে পরে সমন্বয় করে একত্রিত করে আমাদের পেজ থেকে পাবলিশ করা। আর এই যে লাইভ হচ্ছে, এই লাইভটা আপনারা পরে কেউ যদি মিস করে থাকেন, পুরোটা যদি শুনতে না পেরে থাকেন, এই পুরো জিনিসটা আমাদের পেজে থাকবে, আপনারা যে কোনো সময় ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি কিছু মিস করে থাকেন তাহলে এখানে আবারও দেখতে পারবেন। ধন্যবাদ ভাইয়াকে। আবার এবার একটু চলে যাচ্ছে হচ্ছে তাজিক ভাইয়ের কাছে। তাজিক ভাইয়ের কাছে আবার প্রশ্ন থাকবে যে একটু আগে ফারহান আপু বলছিলেন যে অনেকে হচ্ছে যে স্টাডি টাইম পাচ্ছিলেন না, এখন হচ্ছে বাসায় যেহেতু অনেকে আছেন, তারা পড়াশোনা করতে পারেন। আমাদের হেলথ ওয়ার্কারদের মধ্যে অনেকেই যারা আছেন তারা সবাই হচ্ছে শিক্ষানবিশ হেলথ ওয়ার্কার। দে আর ওয়ার্কিং এন্ড দ্য সেম টাইম দে অলসো হ্যাভ সাম স্টাডিং টু ডু। তবে এই যে ক্রাইসিসের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই পড়াশোনা করতে পারছেন না। আমরা বিভিন্ন স্টাডি ফোরামের মধ্যে হঠাৎ করে একটা বিশাল ক্রাইসিস দেখছি যে পড়া হচ্ছে না। আমি জানি যে দীপ ভাই হ্যাজ ওয়ার্ক উইথ ভ্যারিয়াস মেডিকেল education groups as well as medical student groups, and I know ভাইয়ার হচ্ছে মেডিকেল স্টুডেন্টস এর সাথে অনেক ভালো একটা লিংক আছে। তো ভাইয়া যদি এই মেডিকেল এডুকেশন এই মুহূর্তে যে একটা ক্রাইসিস ফেস করছে, একটা মেন্টাল হেলথ ক্রাইসিসের জন্য তারা পড়াশোনা করতে পারছে না, ইনাদের জন্য ভাইয়ার টিপস কি হবে?
ওকে, সো আগে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে নিই সামিউল। সেটা হচ্ছে যে শুধুমাত্র যে পড়াটা থেমে গেছে সেটা না, একাডেমিক কারিকুলাম থেমে যাওয়ার পাশাপাশি এরকমও ফেস করেছি। গতকালই আমি ফোন পেয়েছি একটা যে ভাই আমি কোনো বই খাতাও নিয়ে আসিনি, যখন আমি বাসায় এসেছিলাম তারপরে আমি লকডাউনের মুখোমুখি হয়ে গেছি এবং আমি পড়তে পারছি না। সো ইস্যুটা হচ্ছে যে বই নিয়ে না যেয়ে আটকা পড়ে গেছে বাসাতে এবং খুব মিস করছে যে আমি আমার পরীক্ষা যখন খুলবে লকডাউন ফেজটা তারপর আমি কিভাবে পড়বো। সো ইস্যুটা হচ্ছে যে এটা খুব কমপ্লিকেটেড একটা টাইম, কিন্তু আমরা খুবই লাকি যে এই সময়টাতে কিন্তু বেশ কয়েকটি ইনিশিয়েটিভ চলছে এখন। আমার মনে হয় আমি নাম ধরেই বলতে পারি, অ্যাক্সিস মেডিকেল স্কুল বলে একটা গ্রুপ আছে, তারা একদম রেগুলার বেসিসে ডাক্তারদেরকে এনকারেজ করছে অনলাইনে টিচিংটা মেথডটা দেওয়ার জন্য এবং গ্রহণ করার জন্য। একই সাথে তার কারণ হচ্ছে আমাদের অনেক প্রফেসর ডিফারেন্ট টপিকে তারা নিয়মিত লেকচার দিচ্ছেন। এর পাশাপাশি আমি রিসেন্টলি দেখেছি প্ল্যাটফর্ম যে আমাদের গ্রুপটা আছে সেখান থেকেও কিন্তু অনেক বেশ কিছু লেকচার প্রদান করা হচ্ছে, খুব লিমিটেড যদিও, কিন্তু আমার মনে হয় যে এটা ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে। সো যার যে ফিল্ডের জায়গাটাতে গ্যাপ আছে, যদি মনে করে যে আমি জানতে চাই টিচাররা ক্লাস নিচ্ছেন অনলাইনে, সো সেটা একটা ওয়ে হতে পারে। মেইনলি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে পিডিএফ ভার্সন, অনেক বইয়ের পিডিএফ ভার্সন অ্যাভেলেবেল মেডিকেলের। সো সেই পিডিএফ ভার্সন গুলো যদি কালেক্ট করে একটু একটু করে পড়া যায় এই সময়টাতে। কোর্সেরাতে ট্রেনিং আমরা সবাই জানি যে কোর্সেরাতে অসাধারণ সুন্দর সুন্দর ট্রেনিং হয় এবং ফ্রি। যদি আমি সার্টিফিকেট নিতে না চাই তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আমি অনেকগুলো ট্রেনিং আমি করতে পারছি, সেখান থেকেও শিখে নেওয়ার অনেক সুযোগ আছে। সামিউল, শুধুমাত্র যে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা সেটা না, এই সময়টাতে কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের একটা অনেক বড় সুযোগ, যে যদি আমি বাসায় থাকি এই সময়টাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি। রিসার্চ মেথডস একটা খুব ইম্পর্টেন্ট একটা টুল মেডিকেল কারিকুলামের জন্য, যেটা আমরা প্রপার এমফাসিস দিই না, কিন্তু 100% যখন এমবিবিএস হয়ে যাচ্ছে এরপর পোস্ট গ্রাজুয়েশন এসে কিন্তু এই গ্যাপটা ধরা পড়ছে যে এটা লাগবেই লাগবে, যেই ফিল্ডেই যাক না কেন। আমাদের দেশে এনকারেজ করা হচ্ছে কি হচ্ছে না সেই ডিবেটে আমি যাব না, আমি যেটা বলবো যে এটা শিখতে হবে, একটা ডাক্তার বা একজন হেলথ কেয়ার প্রফেশনালদের এটা জানাটা ম্যান্ডেটরি। সো এটা শেখার জন্য প্রচুর ফ্রি কোর্স হচ্ছে এবং সবাই এখন চেষ্টা করছেন। সো সব থেকে বড় কথা মেডিকেল স্টুডেন্টদের জন্য তাদের চোখ কানটা খোলা রাখতে হবে। এখন কেউ যদি বসে থাকে যে না আমার কাছে রিসোর্স অটোমেটিক্যালি চলে আসবে, সেটা আসবে না। রিসোর্স সবই অ্যাভেলেবেল আছে, একটু নিজের জায়গাটা খুঁজে নিয়ে এই যে মেডিকেল কমিউনিটি গুলো, অসংখ্য মেডিকেল কমিউনিটি বাংলাদেশে এখন আছে এবং আমি এনকারেজ করি যে এই কমিউনিটি গুলো আরো তৈরি হোক যাতে 100% তারা স্ট্রাকচার সাপোর্ট দিতে পারে। আমি যে জায়গাটাতে আবার ব্যাক করবো সেটা হচ্ছে রাকিবুল ভাই বলছিলেন যে অনলাইন বা হটলাইনের কথা, আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করছি। ইএনডিআর বা আরো কিছু অর্গানাইজেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট কিন্তু অলরেডি লিস্ট করে দিয়ে দিয়েছে যে সকালে কোন ডাক্তার কথা বলবেন, দুপুরে একদম লিস্ট করা আছে। ইস্যু আমার প্রশ্নটা হচ্ছে স্পেসিফিকলি হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য কোনো হটলাইন আছে কিনা। মানে আমি অ্যাজ এ জেনারেল পার্সন যে একটা সাধারণ মানুষ ফোন দিতে পারবেন, ডাক্তার সাধারণ মানুষ হিসেবে ফোন দিতে পারবেন। আমার স্ট্রেস করার জায়গাটা হচ্ছে একটা ডাক্তারের জন্য কেন একটা আলাদা নাম্বার থাকবে না, যে আমি যদি ডাক্তার হই, আমি জেনে থাকি, বা আমি যদি নার্স হই, মেডিকেল টেকনিশিয়ান হই, আমি যদি ফ্রন্ট লাইনে সেবা দিই কোভিড কেসদের, তাহলে আমার ওই মুহূর্তের সাপোর্টটা কেন আমি একটা ডেডিকেটেড নাম্বারে কল করে আমি পাবো না। সো এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে স্ট্রেসটাকে পারসিভ করার ক্ষমতা এক একজনের কিন্তু এক এক রকম। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেটা ভাইয়া খুব স্পষ্টতই বলেছেন, যাদের পাস্ট এক্সপেরিয়েন্স আছে তাদের জন্য যেমন একরকম ভাবে সেটা আসবে, যাদের এক্সপেরিয়েন্স নাই তারা কিন্তু ভয়ঙ্কর ট্রমার মধ্যে পড়ে যাচ্ছেন। এটাও পুরোপুরি আমি বলতে পারবো না যে যাদের পাস্ট এক্সপেরিয়েন্স ছিল না তারপরে তারা পড়বেন না, তারা কোপ করতে পারবেন, ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, একদম পাস্ট এক্সপেরিয়েন্স না থাকা অবস্থাতেও কিন্তু তিনি খুব ভয়ঙ্কর রকম ট্রমার মধ্যে যেতে পারেন। এখানে যেমন আমি যদি একটু দেখি যে আমরা কোন ধরনের সাইন সিমটম হতে পারে, খুব সহজ ভাবে ফিজিক্যাল সাইন সিমটম হতে পারে, যেমন হেডেক থাকতে পারে, ডিফিকাল্টি স্লিপিং বা খেতে প্রবলেম হচ্ছে, বিহেভিয়ারাল সিমটম থাকতে পারে, একদম মোটিভেশনই পাচ্ছে না কাজ করার কোন ধরনের, আবার ইমোশনাল সিমটম, ফিয়ার, স্যাডনেস, অ্যাঙ্গার, অনেক রকম ভাবে এটা কিন্তু আসতে পারে সামনে। পাশাপাশি আমরা যে কথাটা বলছি যে কিভাবে আমরা এটাকে আসলে আইডেন্টিফাই করব, যদি কোনো একটা জায়গায় মনে হয় যে আমি আসলে নিজের কোনো ইমোশন বা বিহেভিয়ার বা আমার কোনো ধরনের কোনো আবেগকে আমি কন্ট্রোল করতে পারছি না, সেখানেই কিন্তু আমাকে ইন্টারভেনশনের চিন্তাটা করতে হবে। এবং যারা ইন্টারভেনশন দিচ্ছেন, আমরা যে লিস্টের কথা বলছি, ফ্রি সাপোর্ট ভাইয়া যেটার কথা বললেন, এখন যেহেতু ডেডিকেটেড কোনো নাম্বার নাই, এই মুহূর্তে আমাকে সেই সাপোর্ট গুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আমি খুব যেটা ফিল করি যে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের কিন্তু একটা স্পষ্টতই একটা আলাদা ক্ষমতা আছে। আমরা আমাদের প্রফেশনালিজম যেটাই আমরা বলি না কেন, এর মধ্যে দিয়েই কিন্তু আমরা মানুষকে খুব স্ট্রংলি সাপোর্ট দিচ্ছি। এই বিপদের মধ্যেও যতই ক্রিটিসিজম যাই থাকুক, ডাক্তাররা কিন্তু আছেন ফিল্ডে, তারা কাজ করছেন, নার্সরাও কাজ করছেন, অ্যাম্বুলেন্স ড্রাইভারও ছুটে ছুটে চারিদিক থেকে মানুষ কালেক্ট করে নিয়ে আসছেন। তো ইস্যুটা হচ্ছে এটার মধ্যে থেকেও আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমি কন্ট্রোল করতে পারবো আর কোনটা আমি কন্ট্রোল করতে পারবো না। একটা চার্ট আমি করে নিতে পারি, একটা সার্কেল আমি এঁকে নিতে পারি। আমি কিভাবে কথা বলবো,
খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই সিচুয়েশনে ইন্টারঅ্যাক্ট করা এবং কমিউনিকেশনের গুরুত্বটা। ইফেক্টিভ কমিউনিকেশন, আমার নিডটা কি, আমার স্পেসিফিক কোথায় সাপোর্ট দরকার, আমি কি ফিল করছি, আমি কি করতে চাচ্ছি, প্রতিটা জিনিস প্রিসাইসলি কমিউনিকেট আমাদেরকে করতে জানতে হবে। সো আমি কি কন্ট্রোল করতে পারবো, কিভাবে, হাউ আই স্পিক টু আদার্স, আমি 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 প্রোটেক্টিভ মেজার্স নিতে পারবো কিনা, পাচ্ছি কিনা, পাবো কিনা বা আছে কিনা, এটা আমাকে ক্লিয়ারলি বলতে হবে। এখানে কোনো ধরনের কোনো কনফিউশন রাখা যাবে না। আমার যদি না থাকে পিপি, আমি পিপি ছাড়া কাজ করব না। সো এটা যদি আমি ডিসাইড করে ফেলি যে আমি একদম 100% সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবো, তাহলে আমাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে যে এটা আমি করবো না। এবং কিভাবে আমি আরেকজনকে এডুকেট করব সেটাও আমাকে স্পষ্টভাবে জেনে নিতে হবে। আমি কিন্তু কোনো রং ইনফরমেশন, কোনো ফেক ইনফরমেশন, ফেসবুকে কেউ শেয়ার দিল এত ডিগ্রি তাপমাত্রায় কোভিড থাকবে না, ফেসবুকে কেউ শেয়ার দিল গলার মধ্যে কোভিডের ভাইরাস আটকে থাকবে, আমি যদি ডাক্তার হয়ে বা হেলথ কেয়ার প্রফেশনাল হয়ে এই তথ্যগুলোকে শেয়ার করি, তাহলে এর থেকে আনফরচুনেট আর কিচ্ছু হতে পারে না। সো রিউমারটাকে যে স্প্রেডটা, এটাকে থামানোটা কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে। অনেক থিওরিতে বলা হয় যে আই ক্যান নট স্টপ দ্য স্প্রেড অফ রিউমার, এটা রং। আমি নিজে যখন একটা রিউমারকে থামাবো, আমি ধরে নিব যে আমার মতো যারা এডুকেটেড তারাও রিউমার গুলো থামাতে পারবেন। কোনটা আমি কন্ট্রোল করতে পারবো না। কিভাবে গভর্নমেন্ট রেসপন্ড করছেন, হ্যাঁ আমি কিন্তু এখন গভর্নমেন্ট পলিসি মেকার না, আমি কালকে পলিসি বদলাতে পারবো না। আমি কমেন্ট করতে পারি, ক্রিটিসাইজ করতে পারি, আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে পারি যাতে গভর্নমেন্টের কাজ পর্যন্ত পৌঁছায়, বাট আমাকে জানতে হবে আমি পলিসি বদলাতে পারবো না। সেটা ইউএস, সেটা ইউকে, বাংলাদেশ, সব দেশের জন্য প্রযোজ্য। কিভাবে আরেকজন মানুষ রিয়াক্ট করছেন, আমার সুপারভাইজার কিভাবে রিয়াক্ট করবেন, আমি মেন্টালি আমি আপসেট বা আমি ট্রমাটাইজড, আমি পিটিএসডি শুনেই যদি উনি রেগে ওঠেন, সেটা দেখার দায়িত্ব আমার না। আমার দায়িত্ব তাকে কমিউনিকেট করা যে আমি প্রবলেম ফেস করছি, আই নিড সাপোর্ট। কিভাবে একটা মানুষকে আমি সাপোর্ট করতে পারবো, সেটা হচ্ছে আমার কমিউনিকেশনের আরেকটা দিক হতে পারে, আরেকটা কয়েনের অপর সাইড, যে আমি আরেকজনকে কিভাবে সাহায্য করব। কিন্তু সেই সাহায্যটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, যে সিস্টেমটা আমি চেঞ্জ বা বদলাতে পারবো না, কিন্তু আমি কন্ট্রিবিউট করতে পারবো কিভাবে একটা পারফেক্ট সিস্টেম আমি দিতে পারি। এই যে ফিনান্সিয়াল যে ক্রাইসিস, কেউ জব হারাচ্ছে, কেউ যদি আমাকে ফোন করে বলে ভাই আমি আমার জব চলে গেছে বা আমি খুব সাফার করছি এখন, আমি তো তাকে জব এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু আমি তাকে খুব সুন্দর করে কমিউনিকেট করে বুঝায় বলতে পারবো যে ইউ আর নট দ্য অনলি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যে জব হারাচ্ছে। অনেক অসংখ্য মানুষের এটা হচ্ছে, এটা একটা কঠিন টাইম যেটা আমাদের সবাইকে একসাথে মিলে আগাতে হবে। তো সেটা হচ্ছে প্রতিটা ওয়ার্ড ম্যাটার করে সামলু। আমরা যেই কথাগুলো এখন বলছি, প্রত্যেকটা ওয়ার্ড, আমি টেলিফোনে বলছি, সোশ্যাল মিডিয়াতে বলছি, অনলাইনে বলছি, বা সামনাসামনি যখন ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা যে কনভারসেশনটা চালাচ্ছি, প্রতিটা ওয়ার্ড আমার নিজের সাথে আমার ফ্যামিলি মেম্বারদের, আমার কলিগদের, আমার কমিউনিটি যারা অন্য কেউ আছে, সো এই এক একটা ওয়ার্ডকে যদি আমরা এমপ্যাথি দিয়ে বলতে পারি, আমি যদি বলি ও তুমি এরকম পাগলের মতো কথা বলো না, তাহলে কিন্তু হবে না। আমাকে খুব এমপ্যাথেটিক্যালি চিন্তা করতে হবে যে সে যেটা বলছে এটা তার একটা অনুভূতি, যেই অনুভূতিটাই কোভিড তার উপরে ক্রিয়েট করেছে। সো আমাকে স্পেসিফিকলি খুব ঠান্ডা মাথায় কামলি তাকে বোঝাতে হবে। সো নিজের সাথে কমিউনিকেশন প্লাস ইফেক্টিভ কমিউনিকেশন উইথ আদার্স, যেটা আমাকে অনেকখানি হেল্প করবে। আরেকটা লাইন আমি এখানে অ্যাড করব, যারা ভালনারেবল, এই ডাক্তারদের মধ্যেও কিন্তু জেন্ডার ডিনামিক্স আছে, একটা জেন্ডার ভ্যারিয়েশন আছে, মানে ফিমেলরা কিভাবে নিচ্ছেন, মেলরা কিভাবে নিচ্ছেন। একটা ফিমেলের কিন্তু ডিফারেন্ট সোশ্যাল এবং প্রেশার থাকতে পারে, ফ্যামিলি প্রেশার থাকতে পারে, এটা আমাকে অ্যাকনলেজ করতেই হবে। এখানে তাকে ছোট করার কোনো সুযোগ, কোনো রাইট কিন্তু আমাদের নাই। এবং পাশাপাশি যারা একটু সিনিয়র ডাক্তার আছেন তারা ভালনারেবল, আমরা জানি এজের একটা ইম্প্যাক্ট আছে কোভিডের উপরে। যেসব মাদের ছোট বাচ্চা আছে বা বাবাদের ছোট বাচ্চা আছে, সেই ডাক্তারদেরও কিন্তু একটা স্পেশাল চিন্তা আছে যে আমার একটা ছোট বাচ্চা আছে, প্রেগনেন্ট ডাক্তাররাও কাজ করছেন। সো এই প্রত্যেকটা ডাইমেনশনকে যদি আমি অ্যাকনলেজ করতে না পারি, তাহলে কিন্তু আমি সব মেডিকেল প্রফেশনালদের মেন্টাল হেলথটাকে প্রপারলি একটা বক্সের মধ্যে আনতে পারবো না, এবং এটা আনা যাবেও না। মানে এটা কিন্তু কাস্টমাইজ কোনো ইউনিভার্সাল সলিউশন না, জ্বর হলো প্যারাসিটামল দিলাম, ব্যাপারটা সেরকম না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কারদের ডিফারেন্ট নিড থাকতে পারে, ডিফারেন্ট মেন্টাল হেলথের একটা এই মুহূর্তে তাদের একটা ইস্যু থাকতে পারে, যেটা আমাকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। প্লাস সব থেকে ইম্পর্টেন্ট, কোনো ইনফরমেশন আমি লিক করতে পারবো না। আমি জানলাম এবং আমি সেটাকে খুব বড় করে সবাইকে ফোনে বলা শুরু করলাম, জানো এই ডাক্তার তো স্ট্রেস নিতে পারছে না, উনি তো এই ডাক্তারটা তো এরকম, ও আসলে খুব বেশি স্ট্রং না, বা এই নার্সটা এরকম করে করলেন। ইস্যুটা হচ্ছে যে এটা করারও কোনো রাইট আমার নাই।
আমি যদি তাকে সাপোর্ট করতে না পারি আমি তাকে প্রপারলি তাকে রেফার করব যে সাপোর্ট করতে পারবে, খুব সেনসিটিভলি এটা আমাকে বুঝতে হবে, প্লাস তার ইনফরমেশন গুলো আমাকে প্রোটেক্টেড রাখতে হবে। আমি যাতে একদম পুরোপুরি সেই ইনফরমেশন গুলোকে আমার নিজের কাছে রাখি। প্রত্যেকটা মানুষের অ্যাবজর্ভ করার এই ক্ষমতাটা রাখতে হবে যে আমি কোনোভাবেই সেন্সেশন ক্রিয়েট করব না। হ্যাঁ, মানে এই জায়গাটা খুব দেখতে পাচ্ছি কোভিডে, অনেক মানুষ শুধু সেন্সেশন ক্রিয়েট করার জন্য অনেক কথা বলছেন, অনেক স্টেটমেন্ট দিচ্ছেন। সো এটা না করে খুব সেন্সিটিভলি আমাকে সিচুয়েশনটার গুরুত্বটা বুঝতে হবে। আমি যদি এক্সপার্ট হই আমি কথা বলবো, যদি আমি এক্সপার্ট না হই আমি কথা বলবো না, আমি সাপোর্ট করবো, আমি তাকে পাঠিয়ে দিব আরেকজনের কাছে। আমি যদি দেখি যে আমি কাউন্সিলিং করতে পারছি না আমি রাকিব ভাইকে রেফার করবো যে ভাই আপনি কাউন্সিলিং করে দেন। তাতে আমি একেবারে ছোট হয়ে যাব না যে আমি পারি না, তাতে আমি রেসপন্সিবল, সেন্সিবল এবং অ্যাকাউন্টেবল হব যে আমি তাকে প্রপার মানুষের কাছে রেফার করতে পেরেছি। চমৎকার বক্তব্য ভাইয়া। খুব কম সময়ে অনেকগুলো কথা ভাইয়া একসাথে বলে ফেললেন। একটু যদি সারমর্ম করি তাহলে প্রথম কাজই আমরা যেটা ভাইয়া করতে বললেন সেটা হচ্ছে যে লিভ দি এক্সপার্টিজ টু দি এক্সপার্টস। আমাদের সাথে রাকিব ভাই রয়েছেন, রাকিব ভাই ইজ এন এক্সপার্ট। আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে যাব এবং বাকি কাউন্সেলিং এবং বাকি যে এক্সপার্টিজ কাজগুলো আছে সেগুলো এক্সপার্টদের দ্বারাই এক্সপার্টরাই করবেন। আমরা শুধু সাপোর্ট দিয়ে যাব, আমরা তাদের কাছে রেফারেল দিব। এছাড়া ভাই আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, এমপ্যাথির কথা। আমরা মেডিকেল স্কুলে যে কোনো দেশে যে কোনো জায়গায় আমরা মেডিকেল স্কুলে যখনই যাই তখন আমরা বারবার একটা কথা বলি যে এমপ্যাথি নট সিম্প্যাথি। আসলে এমপ্যাথির প্রয়োজনটা এখন যতটা বেশি, এতটা বেশি প্রয়োজন আগে কখনোই হয়নি। সুতরাং এমপ্যাথি বোঝা বা এমপ্যাথি অনুভব করা, আরেকজনের সাথে এমপ্যাথাইজ করার প্রয়োজনটা এখন সবচেয়ে বেশি। রাকিব ভাইয়ের কাছে আবার একটু ফেরত যাব। আমরা অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন পাচ্ছি। রাকিব ভাইয়ের কাছে প্রথম প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে যে শুনছি আমি। আমাদের প্রথম প্রশ্নটা করেছেন মিস্টার মঈন ভুইয়া। উনি বলেছেন যে if there is a hotline, do we have enough professionals to support all the calls? If not, is there any automated system which might initially help? রাকিব ভাইয়া। সো এই ব্যাপারে একদম এক্সাক্ট তথ্য আমি নিজেও দিতে পারবো না, তবে আমাদের কাছে যতগুলা কেসেস আসছে আমরা সেগুলা কভার করছি। এখন পর্যন্ত যতগুলা কেসেস আমরা পেয়েছি এমন হয়নি যে সেগুলা যদি মানে পেন্ডিংও থেকে থাকে তারা সার্ভিসটা পাচ্ছে, সাপোর্টটা পাচ্ছে তারা। এর পরের প্রশ্নটা একটু যাবো, আবার ফেরত যাবো আমি হচ্ছে শায়কা আপুর কাছে। শায়কা আপু, পরের প্রশ্নটা আমাদের করেছেন হচ্ছে মিস্টার সাদি আব্দুল্লাহ। উনি প্রশ্নটা করেছেন যে if any healthcare worker has a জাস্ট মোমেন্ট, একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে আমার এন্ড থেকে, আমি আবার কোয়েশ্চেন গুলো একটু দেখে নেই। আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের এসেছে, is there any global resource which can be used by Bangladeshi healthcare professionals in case local resources aren't available? আমাদের এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে আমাদের লোকাল রিসোর্সের অ্যাক্সেস পাচ্ছি না, অথবা আমরা দেখছি যে গ্লোবাল কিছু রিসোর্সেস সার্কুলেট করছে বাই দ্য WHO। প্রশ্নটা আসলে শুধু শায়কা আপু বা ফারহান আপু বা যে কোনো একজন স্পিকারের জন্য, যে কেউ অ্যান্সার করতে পারেন। তবে আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি শায়কা আপুর কাছে যে আপনি কি কোনো আপনি নিজে যেটা ফলো করছেন বা আপনার কলিগরা যেটা ফলো করছে, এরকম কোনো রিসোর্স কি আপনি রেকমেন্ড করবে কিনা বা আছে কিনা? Resources in terms of mental health well-being for doctors or Yes. like clinical resource? So In terms of mental health. So আমি যেটা ফলো করি, আই এম নট শিওর কি এটা গ্লোবালি সবাই অ্যাক্সেস করতে পারে নাকি। আমাদের এমআর সাইকের ওয়েবসাইটে খুব সুন্দর একটা covidmind.uk একটা খুবই সুন্দর একটা রিসোর্স আছে, যেখানে কি করতে হবে কি সিচুয়েশনে, ওটা আমি ফলো করি। দ্যাটস আ ভেরি গুড রিসোর্স। আর আরো কিছু রিসোর্সেস আছে আমার কাছে, বাট দে আর মোস্টলি ইউকে বেসড ওয়েবসাইট। সো আই বিলিভ কে ওগুলা বাংলাদেশ থেকেও অ্যাক্সেস করা যাবে। বাট আমি যেটা সবচেয়ে ভালো একটু অ্যাড করতে চাই, এখানে আমি অ্যাড করতে চাই এই একটা পয়েন্টে। তার কারণটা হচ্ছে যে আমরা YPF থেকেও কিন্তু অলরেডি ডেভেলপ করেছি। আমরা তিনটা, প্রীতম দাস আমাদের YPF এর একজন কোর মেম্বার, আমি এবং প্রীতম সাথে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ, আমরা 2-3টা ফ্লায়ার ডেভেলপ করেছি, যেটা মেন্টাল মানে হেলথ ওয়ার্কারদের মেন্টাল হেলথ প্রোটেক্টেড রাখার জন্য তারা সিম্পল ওয়েলবিং টিপস, সেটা অলরেডি আছে, বাংলা ইংলিশে 2 ল্যাঙ্গুয়েজে আছে। এবং ইন্টারেস্টিংলি, যেহেতু আমি তুমি করে বলি কারণ সাইকা আমার খুবই কাছের জুনিয়র আমার মেডিকেলে, সো সাইকা যেই ওয়েবসাইটের কথা বলছিল এমআরসি সাইকে, সেখান থেকে আমরা বেসিক্যালি ইনফরমেশনটা নিয়েছি। প্লাস আরেকটা হচ্ছে যে রাকিব ভাই সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের কথা বলেছেন, আমরা অলরেডি IFRC ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রসের সাথে একসাথে হয়ে একটা নতুন
টুল ডেভেলপ করেছি, রিমোট সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। সেটাকে আমরা বাংলায় ট্রান্সলেশন করেছি অলরেডি, করে এটাকে আমরা অ্যাডাপ্ট করেছি এই অল্প সময়ের মধ্যে, এবং এটা আমরা আইফার থেকে আবার রিটার্ন করেছি যাতে ওরা এটাকে আরেকটু দেখতে পারে এবং ওরা ওদের ফিডব্যাকটা দেওয়ার পর ওদের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে। সেটা অলরেডি আমরা প্রসেসটা কমপ্লিট করেছি। আমার সাথে বেশ কয়েকজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কাজ করেছিলেন। ইন্টারেস্টিংলি যদি আমরা দেখি যে আমাদের ডিজি হেলথেরও কিন্তু বেশ কিছু ফ্লায়ার ডেভেলপ করা হয়েছে, শর্ট টুল, যে আপনি ডাক্তার, আপনার হেলথ কেয়ার প্রফেশনাল যে কলিগ আছে তাকে আপনি অ্যাপ্রিশিয়েট করুন, এরকম একটা কথা সেখানে বলা হয়েছে। আপনি নিজেকে সময় দিন, যখন আপনি ব্রেক পাচ্ছেন অফিসের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, একটু হলেও যাতে আপনি নিজের গান শোনার কথা বলা হচ্ছে, বা একটু এন্টারটেইনমেন্ট ওই সময়ের জন্য, যাতে ডাক্তার কিছুটা হলেও নিজেকে এনার্জাইজ করতে পারে। ফুডের কথা বলা হচ্ছে যে প্রপার ফুডিং, মানে যাতে একটা খাবার যদি না থাকে, লকডাউনে খাবার পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়, সেটার অ্যারেঞ্জমেন্ট, এরকম ছোট ছোট টিপস কিন্তু আমরা যেমন ডেভেলপ করছি আমাদের নিজস্ব উদ্যোগে, পাশাপাশি আমার মনে হয় যে বেশ কিছু অর্গানাইজেশন বাংলাদেশে আছে যারা খুব সুন্দর করে এটা ডেভেলপ করে তারা কিন্তু সার্কুলেট করছেন। যেটা আমি করতে পারি সামিউল, আমরা YPF এর পেজ থেকে সব রিসোর্স গুলোকে একসাথে করে আমরা সিরিয়ালি, মানে একটার পর একটা আমরা দিতে পারি, কারণ কোনো কন্ট্রাডিকশন এখানে থাকার কথা না, সবগুলোই পাবলিক ফোরামে ডিসেমিনেট করার জন্যই তৈরি করা হচ্ছে। সো আমি নিজেও করছি রেগুলার বেসিসে, যেমন আমার একটা আলাদা ইনিশিয়েটিভ আছে অনুপ্রাণন, এটা সুইসাইড এন্ড সেলফ হার্ম প্রিভেনশন নেটওয়ার্ক, যেটার কথা ফারহানা বলেছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে, যে প্যান্ডেমিকের পর এবং স্পেশালি প্যান্ডেমিকের পর, প্যান্ডেমিকের মধ্যে না, প্যান্ডেমিকের পরে কিন্তু সুইসাইড রেটটা, এটা সার্চের ক্ষেত্রে বা অতীতেও দেখা গেছে এটা হয়েছে। তো এই ক্ষেত্রে সুইসাইডের সাইন সিমটম গুলো কি কি, কেন বেড়ে যাচ্ছে, আমি কিভাবে কোন কথা বলে ধরতে পারবো বা আমি তাকে সাহায্য করতে পারবো, এটা আমরা একটা সিরিজ অফ ডিজিটাল ক্যাম্পেইন স্টার্ট করেছি। সো সেটাও আমার মনে হয় যে আমরা YPF এর থ্রুতে আরো ওয়াইড ডিসেমিনেশন করতে পারি। সো সাইকার, আমি আরেকটু জানতে চাই তোমার কাছ থেকে, সরি সাইমুল আমি একটা জায়গায় টেক ওভার করলাম, কারণ যেহেতু আমরা ওই পয়েন্টটাতেই কাজ করছিলাম। প্লিজ গো অ্যাহেড। এমআরসি সাইক বা যে ইউকে বেসড যে অর্গানাইজেশন আছে, তারা কি স্পেসিফিকলি ডাক্তার, নার্স আলাদা করে দিচ্ছে, নাকি সব হেলথ কেয়ারদেরকে একটা এন্টিটির মধ্যে অ্যাড করে টুলগুলো ডেভেলপ করছে? না, ওরা স্পেসিফিক্যালি আলাদা করেনি, হেলথ কেয়ার ইন জেনারেল সবার জন্য ওই গাইডলাইনটা আছে। আই থিংক ইটস কল্ড covidminded.org.uk, ওখান থেকেই বেসিক্যালি সবাই দেখে। আর এছাড়া আমাদের এখানে যেটা হয়, we have a very good protocol and guideline for each trust. আমরা যেই হসপিটালে কাজ করি, আমাদের হসপিটাল এবং ট্রাস্ট আমাদেরকে কন্টিনিউয়াসলি রিসোর্সেস পাঠাতে থাকে। সো আমার কাছে যে রিসোর্সেস গুলো আছে সেটা আমার কভেন্ট্রির ইউনিভার্সিটি হসপিটাল, আমার ট্রাস্ট আমাকে পাঠাচ্ছে। সো আমি ওইগুলা ইউজুয়ালি ফলো করি, বিকজ ওই রিসোর্সেস গুলা, ওই অপশনস গুলা আমার কাছে রেডিলি অ্যাভেলেবল। আমি ওগুলা জানতে পারবো যে আমি কোথায়, আমার আশেপাশে আমি কোথায় হেল্প নিতে পারবো। সো আই থিঙ্ক বাংলাদেশে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে বাংলাদেশের রিসোর্সেস এর কথা চিন্তা করে বাংলাদেশের জন্য একটা ওইটা ফলো করে একটা গাইডলাইন দরকার, যেটা তাসদিক ভাইয়া, দীপ ভাইয়া ভালো জানবে। আমি একটু অ্যাড করতে চাচ্ছি এই পর্যায়ে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে এখন বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি, আমরা আসলে খুব সিভিয়ার একটা জায়গায় এখনো যাইনি। হ্যাঁ, যেটা আমরা ইউএসএ তে, ইটালিতে যেরকম সিচুয়েশনটা দেখেছি, ওই রকম সিচুয়েশন আল্লাহ না করুক যদি আমাদের এখানটায় আসে, তখন আমাদের দেশের মানুষের মেন্টাল হেলথের যে কি সিচুয়েশন হবে সেটা আমি ভাবতে পারছি না। আমি বলবো যে আমার জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট রিসোর্সেস আছে, যথেষ্ট না হলেও যতটুকু দরকার ততটুকু রিসোর্সেস আছে। যেটা নাই সেটা হচ্ছে মানুষের এক্সেসটা নাই, মানুষ জানতে পারছে না যে কোথায় গেলে রিসোর্সটা পাবে, কার কাছে নক করলে সে এই সেবাটা পাবে, এই জায়গাগুলো নাই। এবং এই জায়গাটা আমি যেহেতু সুযোগ পেয়েছি আজকে বলবো যে এখনই কিন্তু সময় যে সরকারি পর্যায়ে আমাদেরকে মেন্টাল হেলথ প্রফেশনালদেরকে অনবোর্ড করা। বিকজ এখনই যদি এটা অনবোর্ড না করা হয়, যখন এই ট্রমাটা, এই প্যানিকটা ছড়িয়ে যাবে, তখন কিন্তু এটা হিউজ একটা ইম্প্যাক্ট করবে। এবং আমাদেরকে অনবোর্ড করা হলে তখন কিন্তু আমাদের হেলথ নিয়ে তারা এই ইনফরমেশন গুলা, নেসেসারি টুলস যেগুলো আছে, এগুলাকে সুন্দরভাবে ডিসেমিনেট করতে পারবে। এখন যেটা হচ্ছে, এগুলো খুব লিমিটেড জায়গায়, লাইক আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা কিন্তু খুব এটাকে ব্রডলি এটাকে ছড়াতে পারছি না, যেটা হয়তো বা সরকারি পর্যায়ে থেকে করা সম্ভব। সো এই জায়গাটা যদি সরকারি সংশ্লিষ্ট কেউ দেখে থাকেন, আমি বলবো যে এই জায়গাটা নিয়ে আপনারা ভাবতে পারেন, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য একটা ডিফিকাল্ট টাইম সামনে অপেক্ষা করছে। আমি একটা কথা এখানে অবশ্যই একটা পয়েন্ট অ্যাড করতে চাই। সাইকা, ভাই আপনি বলেন। ওকে, সো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। এটা স্পষ্টতই যে
সাইকোলজিস্টের রোলটাকে কিন্তু হিস্টোরিক্যালি বাংলাদেশে অ্যাকনলেজ করা হয়নি। ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের প্রেসক্রাইব করা নিয়ে একটা কনফ্লিক্ট আছে। এটা একটা টাইম, যে টাইমটাকে আমাদেরকে অ্যাকনলেজ করতেই হবে যে আমরা আলাদা থেকে বা আলাদা এন্টিটির মধ্যে থেকে আমরা এটা কোনোভাবে অ্যাচিভ করতে পারবো না। আমরা যদি বাংলাদেশে মেন্টাল হেলথের একটা ওভারঅল চেঞ্জ আনতে চাই, সেটা শুধুমাত্র মেন্টাল হেলথ প্রফেশনালদের জন্য না, সবার জন্য। সো আমার মনে হয় যে এই ডিসকাশনটা ওঠানোর জন্য, এই পয়েন্টটা ওঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে স্পেসিফিকলি কনফ্লিক্টের শুরুটা কোথায়, কেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে এখনো ওভারঅল সাইকিয়াট্রি বা আমি বলবো আমাদের মেইন স্ট্রিম মেডিকেল ফিল্ডের একটা অদৃশ্য যুদ্ধ চলছে। সেই জায়গাটাকে আমাদের 110% আসলে টাচ করতেই হবে। আমি আরেকটু যদি অ্যাড করি, লাইক আমার কাছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে এরকম মনে হয় যে অনেকে আসলে জানেও, দেখছেও যে এই জায়গাটায় গেলে আমি মেন্টাল হেলথ সার্ভিসটা পাবো, বাট স্টিগমার জন্য তারা এখনো যাচ্ছে না। তারা এখনো যথেষ্ট পরিমাণে স্টিগমাটাইজ যে এটা এমন একটা কিছু যেটা আসলে নিলে মানুষ আমাকে ভালো কিছু বলবে না। তো এই জায়গাটাও কিন্তু আমাদের এই মানে একটা চ্যালেঞ্জের জায়গা, যেটাকে আমরা এই প্যান্ডেমিকটাকে উপলক্ষ করে একটু মিনিমাইজ করতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি যে দিস ইজ ভেরি মেইন স্ট্রিম। স্ট্রেসড হওয়া, ভয় পাওয়া, প্যানিকড হওয়া, এটা কিন্তু যে কেউই হতে পারে। আমরা যে প্রফেশনাল, আমরাও কিন্তু অনেক সময় প্যানিকড হয়ে যাই, স্ট্রেসড হয়ে যাই, হুইচ ইজ ভেরি নর্মাল হিউম্যান রেসপন্স। যে জায়গাগুলো আমাদের যদি কিছু টুলস থাকে, কিছু টেকনিক্স আমরা শিখি সিম্পল, সেগুলো দিয়ে কিন্তু আমরা যে কোনো সময় ম্যানেজ করে আমরা আরো ভালোভাবে ফাংশনিং করতে পারবো চাইলে। আচ্ছা, আমি একটা কথা এখানে অ্যাড করতে চাচ্ছিলাম। সো আমরা এখানে ডিসকাস করছি মেন্টাল ওয়েলবিং এর কি কি রিসোর্সেস আছে, কিভাবে আমরা এসকেলেট করব। আমার হসপিটাল থেকে বা আমি আমার আশেপাশে থেকে যেসব রিসোর্সেস পেয়েছি বা গাইডলাইন পেয়েছি, সব 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 জায়গায় ফার্স্টে বলেছে ট্রাই টু এসকেলেট ইট টু ইয়োর সিনিয়র্স। মানে আমরা এখানে সবাই একসাথে একটা প্যান্ডেমিকে আছি, এখানে টিম ওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটা কথা বলে যে চ্যারিটি বিগিনস এট হোম। আমরা যদি আমাদের ওয়ার্ক প্লেসে এনভায়রনমেন্টটা হেল্পফুল একটা এনভায়রনমেন্ট গ্রো করতে পারি, যেখানে আমি আমার রেজিস্ট্রারের কাছে যেতে পারছি যে নো আই এম ফিলিং স্ট্রেস, আমার কনসালটেন্টের কাছে যেতে পারছি যে আমার এটা নিয়ে স্ট্রেস লাগতেছে, আই হ্যাভ ডিক্লেয়ার্ড আ ডেথ এন্ড আই এম মেন্টালি ড্রেইনড, আমার এটা নিয়ে আমি স্যাড। আমি যদি ওদের সাথে ইনিশিয়ালি কথাগুলো ডিসকাস করতে পারি, then I think that's a very helpful thing. I mean, resources এ রিচ করার আগে আমাদের ফার্স্টে আশেপাশে তো আমার টিম মেম্বার আছে, এন্ড অ্যাজ এ টিম আমরা যদি একজন একজনকে আপলিফট করতে পারি, আই থিঙ্ক আমাদের ওই মেন্টালিটিটা গ্রো করা দরকার যে আমরা এখানে সবাই একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আছি, একটা প্যান্ডেমিকে আছি। এন্ড আগে আমাদের হচ্ছে ফার্স্টে আশেপাশে আমাদের সিনিয়রদের এবং আমাদের কলিগদের মধ্যে আমাদের যদি কম্প্যাশনটা বেশি থাকে, which is you mentioned empathy, and ওই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, আই থিঙ্ক এটা অনেক হেল্প করে, এটা স্ট্রেসকে রিলিভ করতে অনেক হেল্প করে। ফর এক্সাম্পল, আমি যখন আইটিতে শিফটে ছিলাম, পিপি পরে বসে আছি রাত্রেবেলা, আই ডিক্লেয়ার্ড এ ডেথ, আমার অনেক মানে মনটাও খারাপ লাগছিল বিকজ হি ওয়াজ ফেয়ারলি ইয়াং। আমি তখন আমার ক্লোজ রিলেটিভদের সাথে রিলেট করতেছিলাম যে ও প্লাস ও এশিয়ানও ছিল, ব্যাকগ্রাউন্ড এশিয়ানও ছিল। সো আই এম লাইক the news and the declaration of the death was a bit stressful. তো আমার কনসালটেন্ট আমার কাছে আসলো, এসে আমার সাথে গল্প করলো, and then আমাকে জিজ্ঞেস করলো why are you stressed, and ও যে আমাকে যে কোয়েশ্চেন গুলো করতেছিল and the sympathy and empathy she was showing me, ওইটাতে আমি অনেক রিলিফ ফিল করলাম যে নো অ্যাকচুয়ালি, and she was like you are not the only one, I'm also going through that. আমি 2 দিন আগে যে পেশেন্টকে ইনটিউবেট করছি, I had to take all the supports off, and then আমি বাসায় গিয়ে আমি এরকম করছি। So we could relate as a team, as a so even though she আমার কনসালটেন্ট, সে আমার থেকে অনেক সিনিয়র, but I could reach out to her. So I think আমাদের ওই মেন্টালিটিটা গ্রো করতে হবে that we can reach out. I have worked in both the countries, এখানে এবং বাংলাদেশেও। I think it's a bit difficult to reach out to seniors in Bangladesh. Not a bit, maybe a lot difficult to reach out, like এইসব পয়েন্ট নিয়ে আমার but whereas আমার এখানের কনসালটেন্ট, আমি ওর সাথে even ডিসকাস করতে পারি হ্যাঁ what kind of guys I should go out with. I mean, ওদের সাথে এরকমও ফ্রি আমরা। So I think ওই মেন্টাল সাপোর্টটা যদি টিম থেকে পাওয়া যায়, I think that will help the doctors, nurses and other healthcare workers a lot. And then resources to actually, of course. I would hate to step in such a candid conversation. আমি নিজে আসলে খুব আমরা মুগ্ধ আবার শ্রোতা হয়ে শুনছিলাম। একটা পুরনো পয়েন্টে চলে গেলাম যে I hate to step in, but আমাদের আসলে হচ্ছে টাইম ফ্রেমে প্রায় আমরা কি বলে সময় স্বল্পতার জন্য আমরা অনেকটা কি বলে শেষের পথে পৌঁছে গেছি। I would love to listen to you more, and we are having a very, very important
কনভারসেশন। তাজিক ভাই অনেকগুলো কথা বলেছেন, এই সমন্বয়ের কথা বলেছেন। আপু বললেন যে সিনিয়রদের সাথে রিচ আউট করাটা কতটা ডিফিকাল্ট। অলদো আই উড হ্যাভ টু ডিসএগ্রি আপুর সাথে, বিকজ ইফ মাই সিনিয়র কনসিস্ট অফ এই যে প্যানেলিস্ট যে 4 জন আছে, তাহলে আসলে ইজি, রিচিং আউট টু সিনিয়র্স ইজ ভেরি ইজি, বিকজ আপুরা খুব ক্যান্ডিড, এন্ড আপুরা আপু ভাইয়া যারা আছেন, everyone is so nice and so easy to reach out to. আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। কোয়েশ্চেনস আমাদের আরো দুটো ছিল, তবে আর ইতিমধ্যে কোয়েশ্চেনস গুলো মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। তো টু ফিনিশ অন আ মোর পজিটিভ নোট, আমি একটু ফারহান আপুর কাছে ফেরত যাবো। ফারহান আপুর কাছে ফেরত যাবো এই মর্মে যে লাস্ট আপুকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্যকর্মীরা এখনো যে কাজ দিয়ে যাচ্ছে, and they're being regarded by the greater world as heroes. So what is your driving force to go to work every single day, risking your life অনেকটা, আর মানে what keeps you going every day? Great Something question. for all the healthcare workers who are listening in and tuned in on today's Sure, webinar. sure. A hero wordটা কিন্তু খুব বড়। Hero is it holds a lot of meaning. আমি নিজেকে যেটা বলবো যে I don't see myself as a hero. I see myself as doing what I signed up to do. Shaika আপু আগে বলেছিল প্রথমেই যে this is an oath we took. Marriage যেমন বলে, in sickness and in health, in good and in bad. Now we're going through the bad. So our driving force is, this is what I signed up for. These patients count on me. এদের হয়তো আমি যেখানে কাজ করি, এরা মোস্টলি underprivileged people, insurance নাই, minority, undocumented, যারা ভয় পায় হসপিটালে আসতে, but they're at such a point যে আর পারছে না বাসায়, you know, self-isolation is no longer the option. So my driving force is the support of my family, obviously, my parents, my husband, the support of my friends, আর হচ্ছে just to know that I signed up for the people. So I have to work for the people, and in the end, I have to put the people ahead of me. So, you know, I am quite a religious person, I guess. So Allah যেহেতু আমাকে এই ক্ষমতাটা দিয়েছে, and they gave me the opportunity and they blessed me with it. They gave me the education and the brains. Then I have to put the physical power in it. So নিজেকে, yes, although healthcare workers are definitely heroes, nurses, ambulance drivers, hospital staff, even, you know, custodians, janitors, যারা room পরিষ্কার করছে after every patient, disinfecting, they're also heroes. But I guess just to remember that we're all in this together. And Shaika আপু যেটা বললো যে we have to support each other. কাজটা যত কমই হোক বা যত বেশি হোক, যে, you know, the nurse who might not have the same degree as me, she's doing just as hard of a work. সে তার নিজের লাইফ নিয়ে, সে রিস্ক নিয়ে কাজে আসছে. So let's just support one another. Let's get through this pandemic and hope that in our lifetime, we don't have to live through another one. Thank you so much, Apu. That's what I wanted to hear. Hero, the word is big, the appreciation is big, and it really, really helps. আমি আর কেউ দেখেছেন কিনা আমি জানি না যে রাজশাহী মেডিকেল কলেজের বাইরে বড় একটা বিলবোর্ডের মধ্যে লেখা heroes work here. And trust me, when I saw that, when my colleagues saw that, and it's like so inspiring যে এখানে একটা বিল্ডিং এর বাইরে লেখা আছে heroes work here, even though some people are underpaid. আমাদের দেশে হচ্ছে অনারি মেডিকেল অফিসার্স আছে যারা হচ্ছে বিনা বেতনে কাজ করছে নিজের লাইফে ঝুঁকি নিয়ে। তো এই যে এপ্রিসিয়েশনটা যে বড় যে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, সেটা আসলে বলার মতো না। আমরা মোটামুটি ওয়েবিনার শেষের দিকে চলে এসেছি। আমি সবার থেকে পরিশেষে খুব সংক্ষেপে কিছু বক্তব্য শুনতে চাবো। আপু যদি কারো যদি কিছু বলার থাকে, আমি আবার ফেরত চলে যাবো হচ্ছে শাইকা আপুর কাছে। ডক্টর শাইকা। To summarize, আমি যা আগে বলেছিলাম যে this is a very difficult situation, unprecedented times, uncertain times, and আমরা আমাদের ক্যাপাসিটি থেকে যেভাবে পারি সেভাবে কাজ করছি। Some are staying away from family, some are like going through different stresses. আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল লাইফে enough stress আছে, on top of that, under the big banner of global pandemic, it's another big stress. So just look after yourself, and in whatever ways you can, and also just keep hopes up, and yeah, stay safe everyone. চলে যাব একটু রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাইয়া, আপনার কনক্লুডিং রিমার্কস গুলো একটু শেয়ার করবেন। আমি দুইটা পয়েন্ট দিয়ে কনক্লুড করব। একটা পয়েন্ট হচ্ছে যারা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য, আর একটা পয়েন্ট হচ্ছে যারা দেখছে যে তাদের ফ্যামিলির মেম্বাররা স্ট্রেসড হয়ে আছে তাদের ওই প্রসঙ্গে।
প্রথমটা হচ্ছে যে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, দিস ইজ এ ভেরি আনসার্টেন সিচুয়েশন। আমরা জানি না আসলে কি হতে যাচ্ছে সামনে। প্রত্যেকে কিন্তু ভীষণ রকম হেল্পলেসনেস এর মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই জায়গাটায় আমরা যতটুকু কন্ট্রোল নিতে পারি, অনেক কিছুই আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, আবার অনেক কিছুই কন্ট্রোলের মধ্যে আছে। সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসগুলা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে এবং ওই জিনিসগুলোকে কিন্তু আমরা কন্ট্রোল করব। মানে একটা এক্সাম্পল যদি দেই, নিউজ দেখা, এই যে বারবার দিনে মানে 10 মিনিট পর পর জাস্ট স্ক্রল করা, হ্যাঁ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় হোক, ইলেকট্রনিক মিডিয়ায় হোক, আমরা যত এই রিলেটেড নিউজগুলো দেখছি আমরা কিন্তু স্ট্রেসড হচ্ছি, আমরা নিজেরাও বুঝতে পারছি না। সো এই জায়গাটাকে যদি ইন্ডিভিজুয়াল জায়গা থেকে, যেহেতু এগুলো আমার কন্ট্রোলে আছে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কন্ট্রোলে আছে, এগুলাকে যদি ম্যানেজ করা যায়, সেটা ওই ব্যক্তির মেন্টাল হেলথকে ভালো রাখবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফ্যামিলি মেম্বাররা যারা আছে, যাদেরকে আমরা অনেক স্ট্রেস দেখছি, স্পেশালি হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা আছেন। সো এমপ্যাথির কথাটা বারবার এসেছে, আমি একটু ডিফারেন্ট ভাবে যদি বলি বা রিলেট করে যদি বলি, যে তাদের ক্ষেত্রে যদি আমরা অ্যাক্টিভ লিসেনিং এর জায়গাটাকে ইউজ করি, এবং অ্যাক্টিভ লিসেনিংটা যদি আমি একটু এলিবারেট করে বলি, যে আমরা শুধু শুনবো, এই যে মুরব্বী যারা আছেন, যারা অনেক স্ট্রেসড হয়ে যাচ্ছেন, আমরা শুধু শুনবো, তারা কি বলছে সেটা শুনবো, এবং শুনবো হচ্ছে এমন ভাবে যেন ওই শোনার মধ্যে কোনো ধরনের ভুল শুদ্ধ এই ধরনের কোনো আইডেন্টিফিকেশন না থাকে, যে আপনি এইভাবে যে ভাবছেন বা এটা যে বলছেন এটা ঠিক হচ্ছে না, বা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, কোনো কিছু বলবো না, জাস্ট শুনে যাব এবং তাদের অনুভূতির জায়গাটাকে রিফ্লেক্ট করব, যে এটা মনে হয় আপনার এরকম লাগছে, আপনি অনেক স্ট্রেসড হচ্ছেন, অনেক অসহায় বোধ করছেন, অনেক রাগ হচ্ছে আপনার, হোয়াট এভার ইট ইজ, এই জায়গাগুলো বলবো। এবং আমরা কোনো হেল্পও ডিরেক্টলি কি বলবো যে অফার করব না, আমরা জিজ্ঞেস করব যে এই সিচুয়েশনে আপনি আমার কোনো সাহায্য চাচ্ছেন কিনা, যদি সে চায় সেই ক্ষেত্রেই আমরা তাদেরকে সাহায্য করব। এই প্যাটার্নটা যদি আমরা ফলো করি নিজের ক্ষেত্রে এবং ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা একটা হেলদি ব্যালেন্স মেনটেন করে এই প্যান্ডেমিকটাকে আমরা মোকাবেলা করতে পারবো বলে আমি মনে করি। চমৎকার কথা ভাইয়া, যে আমরা আমাদের জায়গা থেকে অন্য কিছু না করতে পারি, কিন্তু আমরা শুনতে পারবো। তাই আমরা শুধু শুনি, পরে কি করা যায় কি না করা যায় সেটা পরের কথা, কিন্তু আমরা সবাই হচ্ছে মন দিয়ে শুনবো, মন খুলে শুনবো। ফাইনালি টু র‍্যাপ থিংস আপ, আমি চলে যাচ্ছি দীপ ভাইয়ের কাছে। দীপ ভাই, আপনি যদি কিছু বলতেন শেষ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সামিউল, অসম্ভব মুগ্ধ হয়ে শুনছিলাম প্রত্যেকের কথায়। সো সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়, এই সময়টাতে আমাদের আসলে নন জাজমেন্টাল হতেই হবে। যদি আমি ব্যক্তিগতভাবে একজন জাজমেন্টাল মানুষ হয়ে থাকি, আমি জেনে থাকি অনেকেই নিজেকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমাকে শিখতে হবে কিভাবে আমি নন জাজমেন্টাল হতে পারি, নন টক্সিক হতে পারি। কারণ এই সময়টা হচ্ছে একেবারেই আমাদের নিজেদের জাজমেন্টটাকে বাইরে রেখে মোকাবেলা করা, সব একসাথে বাঁচার লড়াই, রাইট? সো অনেকেই ব্রাশ চ্যালেঞ্জ দিয়ে খুশি হচ্ছেন, শাড়ি ছবি দিচ্ছেন খুশি হচ্ছেন, রান্না করে ছবি দিয়ে খুশি হচ্ছেন। এই জিনিসগুলোকে যদি আমি সমালোচনার পর সমালোচনা করতে থাকি, তাহলে আমি এটা ভুলে যাব যে এক একজনের কোপিং স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজন এক এক ভাবে জীবনকে দেখেন এবং সেইভাবে পারসিভ করেই কিন্তু তার লাইফটাকে তিনি কাটাচ্ছেন। যদি আমি সেটা পছন্দ না করি, আমি রেডি, মানে আমার উচিত তাকে আনফলো করে দেওয়া, যাতে আমি তাকে কিছুদিনের জন্য না দেখি, বলেই আমি আনফলো করতে পারি। এটাই আমরা কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে বলছি যে দেখো, আমার এটা এই মুহূর্তে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাকে কিছুদিনের জন্য আনফলো করছি, আমি আবার তোমাকে ফলো করবো এরপরে, কোনো অসুবিধা নেই, সম্পর্ক নষ্ট হবে না। সমালোচনা না করে সব থেকে ভালো হচ্ছে প্রত্যেককে যার যার মতো কপি করার সুযোগ দেওয়ার, যেটা রাকিবুল ভাই বললেন যে একদম 100% আমাদেরকে অ্যাক্টিভ লিসনার হতেই হবে। এবং এখানে আমি একদম স্ট্রেস করছি যে কোনো সাজেশন না, নন টক্সিসিটি এবং নন জাজমেন্টাল হওয়ার কোনো বিকল্প নেই। যে হবেন তাকে আমাদের সবাই মিলে বয়কট করতে হবে, আর কোনো কিছু করার নেই। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একদম খুব স্পষ্টভাবে আমরা কোনো রিউমার, কোনো ফেক নিউজ আমরা ছড়াবো না। আমরা যেটা রিকমেন্ডেড, আমাদের ট্রাস্টেড, কিন্তু প্রত্যেকটা দেশেরই কিছু ট্রাস্টেড অথরিটি আছে, ডিজি হেলথ, আইডিসিআর, আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে সেই স্ট্যাটিস্টিক্সটা ধরে তাদের যে রিকমেন্ডেড প্র্যাকটিস, হেলথ প্রমোশন বা হেলথ হাইজিন প্র্যাকটিস, সেটা আমাকে মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমরা আলটিমেটলি প্যান্ডেমিকটা একসাথে মোকাবেলা করতে পারবো। আর মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, এটা সারা জীবনই গুরুত্ব ছিল, আমরা বাংলাদেশে অনুধাবন করিনি, বোঝার চেষ্টা করিনি, এখন আমাদেরকে কথা বলতে হবে এটা, এছাড়া কোনো বিকল্প আমাদের হাতে নেই। থ্যাংক ইউ। আমার মা আমাকে সবসময় একটা কথা বলেন, প্রায় সময় মনে করিয়ে দেন, যে হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না, তবে হাত যখন আমরা বন্ধ করি তখন হাত এক, আর হাত মুষ্টি, এই হাতেই শক্তি। লেটস বি ইউনাইটেড from our very different places, let's be united, and in unity we find strength.
আজকে এই বলে শেষ করবো, তবে শেষ করার আগে কিছু মনে করিয়ে দিই আমাদের সব ভিউয়ার্সদের জন্য যে আজকে আমাদের মেন্টাল হেলথ এক্সপার্টস, আমাদের ক্লিনিক্যাল এক্সপার্টস সবার এক্সপিরিয়েন্সেস থেকে আমরা যেসব তথ্যগুলো পেলাম, এই সবগুলোর সমন্বয়ে আমরা পরবর্তীতে ইউথ পলিসি ফোরামের পেজ থেকে আমরা পোস্ট করে দিব আমরা যে মেন্টাল হেলথ টিপস এবং মেন্টাল হেলথ টুলস গুলো সেগুলো। এছাড়া কি বলে এছাড়া হচ্ছে আমাদের পেজ থেকে এই টুলস গুলো সব শেয়ার করে দেওয়া হবে, এবং এছাড়া আমাদের ভিডিওটা রেকর্ড করা আছে, কেউ যদি মিস করে থাকেন তাহলে আমাদের ভিডিওটা ওয়াইপিএফ এর পেজ থেকে আপনারা দেখতে পারেন। এই মুহূর্তে আমি এই বলে শেষ করব, আর শেষ করে ফ্লোটা এখন আবার দিয়ে দিব আমি তাহমিদের কাছে। তাহমিদ আমাদের অর্গানাইজার প্যানেলের একজন, তাহমিদকে আমি শেষ করার জন্য অনুরোধ করব। তাহমিদ, প্লিজ টেক ওভার ফ্রম মি। থ্যাংক ইউ সামিউল। আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আমি আই ডোন্ট নো বাকিরা সবাই দেখতে পাচ্ছি কিনা। Yes. ওকে, সো বেসিক্যালি আমরা যেটা করার চেষ্টা করছি এখানে, প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক একটি ভ্যালুয়েবল কনভারসেশন স্টার্ট করে দিয়েছেন, যেটা আমাদের মতে, আমরা যে হেলথ কেয়ার এডুকেশন টিমে যারা কাজ করছিলাম তাদের মতে একটি বড় কথা ছিল যে আমাদের যারা মেন্টাল হেলথের এক্সপার্ট এবং যারা ফিল্ডে কাজ করছে তারা যাতে এই কনভারসেশনটা শুরু করতে পারে, যাতে আমরা এটার দিকে আরো অ্যাটেনশন দিতে পারি। প্রথমত এটা হচ্ছে আমাদের প্রথম ইচ্ছা ছিল, এবং তাই আমরা একটি কিছু ইন্টারন্যাশনালি ইউজফুল রিসোর্সেস বের করি, যে আমাদের যারা মেন্টাল হেলথে যারা কাজ করছে তারা এরকম আমরা একটা কম্পাইল করি। এই রিসোর্সটা আমরা এখনই কমেন্টস এর সাথে শেয়ার করে দিব, সো এটা আমাদের এখানে থাকবে। এছাড়া আমি এখন একটু ভিডিওতে আসি ফর আ সেকেন্ড। থ্যাংক ইউ সবাইকে। সো আমি যেটা এছাড়াও যা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে আমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কনভারসেশন হলো এখানে, এবং প্রথমত এটা শুধু রেকর্ডিং হচ্ছে না, আমরা এটা ডিটেলস নোট নিয়েছি। তো আমরা যেটা চেষ্টা করবো যে সবকিছুতে একটা জায়গায় একটা ডকুমেন্টে কম্পাইল করে সবার ওপিনিয়ন নিয়ে, এবং সবাই যেসব রিসোর্সেস আমরা মেনশন করেছি তা আমরা একসাথে করব। আমি এবং আমাদের প্যানেলিস্ট থেকে সবাইকে এনকারেজ করবো যে আপনাদের কাছে নিজেদের কাছে কিছু রিসোর্সেস থাকে আমাদের সাথে শেয়ার করতে, যাতে আমরা সেই ডকুমেন্টে কম্পাইল করে আমরা সবার সাথে ওয়াইপিএফ এর পেজের থেকে শেয়ার করতে পারি। এছাড়াও দীপ ভাই আপনি বলেছিলেন যে রিমোট সাইকোলজিক্যাল ফার্সি এবং অনুপ্রেরণের কথা, এবং গভর্নমেন্টের যেসব রিসোর্সেস আছে আমরা চাচ্ছি যে সবকিছু একসাথে করে আমরা ডিসেমিনেট করতে পারবো। এখানে আমাদের সাথে স্প্রিহার কিছু কমিউনিকেশন হচ্ছে, RCNB আছে, এবং আমাদের যে গ্রেটার নেটওয়ার্ক বাঁচার লড়াই, এখানে আমাদের সাথে বিভিন্ন হাসপাতাল কাজ করছে। তো আমরা যদি সবাই একসাথে করে এরকম একটা ডকুমেন্ট প্রিপেয়ার করতে পারি আজকের কনভারসেশন থেকে, সেটা আমরা সবার সাথে শেয়ার করলাম। এছাড়াও এই যে আমাদের ওয়েবিনারটা হলো, তার সাফল্যের উপর বেস করে আমরা এটা কন্টিনিউ করতে চাই, এবং আপনাদের মতন যদি আরো স্পিকার থাকে, আপনাদের কলিগস যারা থাকে, আমরা আপনাদেরকে এনকারেজ করবো যে আমরা একসাথে আসি, এটাকে একটা আমরা রেগুলার জিনিস বানাই, যাতে আমরা এই কনভারসেশন গুলো করতে পারি। ওয়াইপিএফ এর থেকে অবশ্যই আমরা সহযোগিতা চাচ্ছি। বাট এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের চিন্তাধারার একটি বিশেষ অংশ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সবাই এখন একসাথে এসে কাজ করছি, আমাদের সবার গোলটা একই। এবং যেটা দীপ ভাই বললো যে এটা আমাদের বাঁচার লড়াই, এবং এই বাঁচার লড়াইতে আমরা সবাই এক পক্ষে। তো আমরা সবাই একসাথেই কাজ করি এখানে। একসাথে কাজ করলে আমরা অবশ্যই এই প্যান্ডেমিকের থেকে পার হতে পারবো, এবং অনেক সফলতা নিয়ে পার হতে পারবো। সো আমাদের পক্ষ থেকে হেলথ কেয়ার এডুকেশন টিম এবং গ্রেটার বাঁচার লড়াই টিম থেকে এটাই আমাদের আশা আজকের থেকে। আপনারা আমাদেরকে ফলো করেন সোশ্যাল মিডিয়াতে, এন্ড মোস্ট অফ অল আমরা সবাইকে সহায়তা করি এই সময়। থ্যাংক ইউ। তাহলে এই পর্যায়ে আমরা মোটামুটি আমাদের ওয়েবিনারের শেষ প্রান্তে চলে এসেছি। তাই আর কথা না বাড়িয়ে এই বলেই শেষ করব যে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং রমাদান করিম।